এটা পড়িয়ে দিলাম না আগের দিন? স্যার আগের দিন এগুলো তো হয়ে গেছিল। অনুবাদের ঠিক আছে। ত পর্যন্ত, ত থেকে শুরু হবে, শব্দরূপগত অনুবাদের ত থেকে, আচ্ছা, 6 নাম্বার পেজ। আজকে ক্লিবলিঙ্গ শব্দটা পড়াবো, তারপরে উঠে যাবো। আচ্ছা।
তাই এর আগে স্বরান্ত শব্দের মধ্যে সাউন্ড পাচ্ছ তো প্রত্যেকে? হ্যাঁ স্যার। এর আগে আমরা স্বরান্ত শব্দের মধ্যে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ গুলো পড়েছি। এবারে পড়বো ক্লীবলিঙ্গ শব্দগুলো। অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের মধ্যে আমরা ফল পড়বো, উদক এবং হৃদয় পড়বো, যেটা আগে কখনো পড়িনি আমরা। আকারান্ত স্যার, হ্যাঁ বলো। বলছি রেকর্ডিং ক্লাসটা পাওয়া যাবে না? হ্যাঁ করে দিছি, রেকর্ডিং অন করে দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। কোনো দীর্ঘস্বরান্ত ক্লীবলিঙ্গ শব্দ হয় না। কোনো দীর্ঘকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ হয় না। তার মধ্যে আকারান্ত তাহলে দীর্ঘকারান্ত আকারটা তো দীর্ঘকারান্ত শব্দ, তাই এতে ক্লীবলিঙ্গ হয় না। হস্যইকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের মধ্যে কয়েকজন জয়েন্ট হতে পারেনি তো তখন তো সমস্যা আছে। তার বারে বারে রিকোয়েস্ট করে কিন্তু কোনো রিকোয়েস্ট দেখতেই পাচ্ছি না আসছে। কোনো সমস্যা, তাহলে কোনো রিকোয়েস্টই আসে না। রিকোয়েস্ট আমি পাঠিয়েছি স্যার, অফলাইন পড়াচ্ছেন আপনি? না। দেখো এখানে হস্যইকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের মধ্যে বাজি পাচ্ছি এবং অক্ষি পাচ্ছি। একই রকম ভাবে দীর্ঘইকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ, যেহেতু দীর্ঘইকারান্তটা দীর্ঘকার তাই পাচ্ছি না। হর্ষকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের মধু পাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ হর্ষকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের মধ্যেও মধু পড়ে এবং হর্ষকারান্ত পুংলিঙ্গ শব্দের মধ্যেও মধু পড়ে। দুটোর মধ্যে এই প্রচন্ড কোশ্চেন হয় বরাবরই, ওটা নিয়ে একটু আলোচনা করবো পড়ানোর সময়। এবং দীর্ঘকারান্ত কোনো ক্লীবলিঙ্গ শব্দ পাচ্ছি না, এবং রিকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের মধ্যে ধাত্রী পাচ্ছি। ঠিক আছে, এবার চলো এবার মূল জায়গায় যাই। চলো শুনছি। স্বরান্ত ক্লীবলিঙ্গ শব্দ ফল, এই শব্দ সম্বন্ধে কিছু বলার নেই আমার, প্রত্যেকে আমরা এই শব্দ সম্বন্ধে কম বেশি জানি। ফল শব্দ মানেই সেটা নর শব্দের মতো হয়, শুধুমাত্র প্রথমা এবং দ্বিতীয়ার ক্ষেত্রে রূপটা আলাদা হয়। যে কোনো ক্লীবলিঙ্গ শব্দের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো, সে স্বরান্ত হোক, ব্যঞ্জনান্ত বা সর্বনাম শব্দই হোক, যে কোনো ক্লীবলিঙ্গ শব্দের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো প্রথমা এবং দ্বিতীয়ার রূপটা একই রকম হয়, এবং সম্বোধনের রূপটা প্রায় একই রকম হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রথমার রূপটা আলাদা হয়। এখানেও যদি দেখো, আমি তবুও বলার জন্য বলছি, এটা প্রত্যেকেই জানো,
যে ফল শব্দ আর নর শব্দ একই রকম হয়, কিন্তু দুজনকে কিছুতেই পাচ্ছি না, তখন থেকে দুজন বলছে। তাহলে অনেকক্ষণ ধরে সেই 8টা 45 ট্রাই করছে। তৃতীয়া থেকে দেখো, লক্ষ্য করো, ফলে না ফলাভ্যাম ফলই, মানে নরে না নরাভ্যাম নরই, নরায় নরাভ্যাম নরেব্য, ফলায় ফলাভ্যাম ফলেব্য, ফলাৎ ফলাভ্যাম ফলেব্য, ফলস্য ফলে ফলানাম, নরস্য নরে নরানাম, ফলে ফলে ফলেষু, নরে নরে নরেষু। এখান থেকে ফল ফলে ফলানি যেমন রূপটা হচ্ছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইটা, তোমরা প্রত্যেকেই জানো, বেকার সময় নষ্ট করে আমার কোনো লাভ নেই সব বলে। কিন্তু দেখো এখানে যে শব্দের লিস্টটা আছে, এই যে দেখো, হৃদয়, উদক, অশ্ব প্রভৃতি ভিন্ন শব্দ, হৃদয়, উদক, আশ্বা এবং প্রভৃতি ভিন্ন শব্দ, অংশুক, অঘ, অঙ্ক, অঙ্গ, অঙ্গন, অন্তঃকরণ, অন্যাহ, রাইস, অপত্য, অব্জ, অম্বর, অজ্ঞান, অঞ্জন, অন্তরিক্ষ, অয়ন, অর্ধ, শস্প, বন, অরণ্য, ধন, তৃণঃ, মূল, কৌশল, সৌন্দর্য, মুখ বা আনন, জ্ঞান, বল, গৃহ। দেখো, গৃহ শব্দটা একটা ফান্ডামেন্টাল শব্দ আছে, এর 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 বহু হ্যাঁ, অর্থ আছে। হ্যাঁ, বলো। আমাদের এই মানে হেমচন্দ্রের বলতে ওই এটা নেই, এই যে হৃদয়, উদক, আস্য প্রভৃতি শব্দ ভিন্ন আর যেগুলো, এই হুম, জিনিসটা নেই, এটা একটু একটু করে দেবেন আর কি, পিডিএফ পাঠিয়ে করে দিচ্ছি তো দেবেন। আমি পুরোটা। এটা পাঠিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আমি দেখে নিব তাহলে। পাঠিয়ে দিছি, লক্ষ্য করো, গ্রুপে দিয়ে দিছি আমি already। আচ্ছা। গৃহ, অর্শ, অসন, অহিফেন, আগার, ভবন, আলেখ্য, আসন, স্থান, ইন্দিবর, ইন্দ্রিয়, এই যে শব্দগুলো পাচ্ছি আমি, এই শব্দগুলো সবগুলোই কিন্তু অকারান্ত ক্রিবলিঙ্গ শব্দের মতো হয়। এগুলোকে হালকাভাবে নেবে না, এগুলো দেখে রাখবে, কারণ এগুলো বিভিন্নভাবে কোশ্চেন হয়। তোমার দেখে বাহ্যিকভাবে মনে হবে এটা পুংলিঙ্গ শব্দ, কিন্তু আদপে এটা পুংলিঙ্গ তোমার শব্দ হচ্ছে না, সেটা হচ্ছে ক্রিবলিঙ্গ শব্দ। এইগুলো সংস্কৃত ব্যাকরণের বা এই যে এই টাইপের পরীক্ষা, যেগুলো ধরো এসএলএসটি পরীক্ষা বা এই টাইপের যে পরীক্ষাগুলো হয়, তার কিন্তু বেসিক কোশ্চেন এসব জায়গা থেকে থাকে, একদম বেসিক কোশ্চেন। তোমার বাহ্যিকভাবে মনে হবে এগুলো তো আর কি পড়বো, এগুলো তো বাচ্চাকালে পড়তাম, কিন্তু এখানে অনেক বেসিক কোশ্চেন হয় যেগুলো তুমি জেনেও ভুল করে দিয়ে আসতে পারো। অতএব ক্লিবলিঙ্গ, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দের মতো যে শব্দগুলো হয়, অন্য শব্দগুলো, সেই শব্দগুলো কি কি বা সবগুলো তো মনে রাখা সম্ভব নয়, তবুও বারে বারে চোখ বোলাতে বোলাতে তোমার মধ্যে একটা কনসেপ্ট চলে আসবে যে কোনটা ক্লিবলিঙ্গ আর কোনটা পুংলিঙ্গ শব্দ। দেখতে দেখতে তোমার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তার আগে একদিনের এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জিনিস নয়। কারণ আমাদের অনেক শব্দই আছে যেগুলো দেখলে এক চান্সে মনে হয় যে সেটা মনে হয় পুংলিঙ্গ শব্দ, কিন্তু না, সেটা আদৌ পুংলিঙ্গ, সেটা ক্লিবলিঙ্গ শব্দ। আবার অনেক ক্লিবলিঙ্গ শব্দ আছে দেখলে মানে পুংলিঙ্গ শব্দ আছে দেখে মনে হয় ক্লিবলিঙ্গ, সেটা আদৌ ক্লিবলিঙ্গ নয়, সেটা হয় পুংলিঙ্গ শব্দ। অতএব এই জায়গাটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে তোমাদেরকে দেখে রাখতে হবে। এরপরে দেখো, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দের মধ্যে ফল শব্দটা তো ফল শব্দটা বা ফল শব্দের মতো শব্দগুলো আমরা দেখলাম। এরপরে দেখো কয়েকটা অন্য স্বাধীন শব্দ আছে, যার মধ্যে একটা হলো হৃদয় শব্দ, আরেকটি হলো উদক শব্দ, এবং আরেকটি হলো আশ্বা শব্দ, ফেস বা মুখ। দেখো এই শব্দগুলো কিন্তু একটু কঠিন, আমি না ফল শব্দের মতো নয়, এগুলো একটু কঠিন। দেখো, হৃদয়ম হৃদয়ে হৃদয়ানি, হৃদয়ম হৃদয়ে হৃদয়ানি বা হৃন্দি, হৃদয়েন হৃদয়াভ্যাম হৃদয়ী বা হৃদ্বি, হৃদয়ায় হৃদয়াভ্যাম হৃদয়েভ্য বা হৃদ্ভ, হৃদয়াৎ বা হৃদয়াভ্যাম হৃদ্ভ্যাম বা হৃদয়েভ্য হৃদ্ভ, হৃদয়স্য হৃদः, হৃদয়োঃ হৃদৌ, হৃদয়ানাম বা হৃদাম, হৃদয়ে বা হৃদি, হৃদয়ৌ হৃদ, হৃদয়েষু হৃৎসু, হৃদয়ানি। এই রূপগুলো আমরা পাচ্ছি এখানে। এরপর দেখো উদক শব্দ মানে জল শব্দ, এটাও কিন্তু অনেকটা আলাদা টাইপের। লক্ষ্য করে দেখো, উদকম উদকে উদকানি, উদকম উদকে উদকানি বা উদানি, উদকেন উদকাভ্যাম উদকই, উদকায় উদকাভ্যাম উদকেভ্য, উদকাৎ উদকাভ্যাম উদকেভ্য, উদকস্য উদকয় উদকানাম,
উদকে, উদকয়, উদকেষু, উদক, উদকে, উদকানি। এরপরে আসছে আশ্র শব্দ, ফেস। আশ্রম, আসছে, আস্সানি, আশ্রম, আসছে, আস্সানি বা স্যার, আসান। হ্যাঁ বলো। এই যে জল, এটার তো উদক। মানে সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে উদক। হ্যাঁ, আমি বলছি এমনি কি জল শব্দটা এমনি কি মানে পুরো জল ব্যবহার করা হয় সংস্কৃতে? আজকে কোশ্চেন দেওয়া আছে, দেখবে বুঝতে পারবে। সেটা তো কোশ্চেনটা দেয়া আলোচনা আছে। কোশ্চেনটা আলোচনা করার সময় ক্লিয়ার করে দেবে। আচ্ছা। ওই জন্য কোশ্চেনটা দিয়েছি আজকে। আশ্রম, আসছে, আস্সানি, আশ্রম, আসছে, আস্সানি বা আসানি। আসছে না, আসনা বা আসাভ্যাম, আসভ্যাম। আশ্রয়, আসভি। আশ্রায়, আসনে, আসাভ্যাম, আসভ্যাম, আসেভ্য, আসভ্য, এরকম করে রূপটা পাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি কিন্তু এই দুটো শব্দ কিন্তু ক্রিটিক্যাল। হৃদয় শব্দ একটা ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল শব্দ। উদক শব্দ কিন্তু অনেকটা ক্রিটিক্যাল, এবং আস্ত শব্দ ক্রিটিক্যাল। এই শব্দ তোমরা বেশিরভাগ যারা এখন অনলাইনে আছো তাদের মধ্যে 90% কিন্তু পড়োনি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কিন্তু এটা পড়ে নেবে এবারে। এখানে দেখো এই যে রূপগুলো, বিকল্প রূপগুলো লক্ষ্য করে, বিশেষ করে এই যে দেখো উদকে, উদনি, উদানি, উদনি, এই রূপ বা অশ্বে, আসনি, আসনি, এই এই সমস্ত অংশগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল অংশ। এখান থেকে কোশ্চেন হতে পারে, হয়নি হয়তো কখনো, কিন্তু হতে পারে, হতে সময় লাগবে না কখনো। কারণ এবারে কোশ্চেন তোমরা নিশ্চয়ই দেখেছো কিভাবে কোশ্চেন ছিল। ফলে এটা হবে না এই গ্যারেন্টি কেউ বলতে পারে না। এরপরে আসছে হস্যইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দের মধ্যে বাড়ি, খুব পপুলার শব্দ। এটা আমরা ক্লাস 7 থেকে পড়ে আসছি, ফলে এটা আহামরি নতুন কিছু নেই আমাদের কাছে। দেখো বাড়ি, বাড়িনি, বাড়িনি, বাড়ি, বাড়িনি, বাড়িনি, বাড়িনা, বাড়িভ্যাম, বাড়িভি, বাড়িনে, বাড়িভ্যাম, বাড়িভ্য, বাড়িন, বাড়িভ্যাম, বাড়িভ্য, বাড়িন, বাড়িন, বাড়িনাম, বাড়িনি, বাড়িন, বাড়িসু, বাড়ে, বাড়ি, বাড়িনি, বাড়িনি। এই অংশটার মধ্যে এই জায়গাটা খুব গন্ডগোল হয় আমাদের। প্রথমার দ্বিবচন এবং বহুবচন, দ্বিতীয়ার দ্বিবচন এবং বহুবচন। এই যে বানানগুলো লক্ষ্য করে দেখো, প্রথমার এক বচনের বানান বয়াকার রয় হস্যই, প্রথমার দ্বিবচনের বানানটা কিন্তু একই আছে, বয়াকার রয় হস্যই, তার শুধু মূর্ধন্য দীর্ঘই। দ্বিতীয়াতে গিয়ে আমরা দ্বিতীয়াতে গিয়ে বহুবচনে গিয়ে আমরা বানানটা কিন্তু ওলট পালট হয়ে যাচ্ছে আমাদের। যেখানে হস্যই ছিল সেখানে দীর্ঘই, আর যেখানে দীর্ঘই ছিল সেখানে হস্যই হয়ে যাচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে ভুল হবে না। এছাড়া এই যে সম্বোধনের রূপে বারে আর বাড়ি, বাড়ি আছে, এটাও লক্ষ্য করার বিষয়। আর ষষ্ঠীর বহুবচনে বাড়ি না বয়াকার রয় দীর্ঘ হয়, এটাও কিন্তু লক্ষ্য রাখার বিষয় আমাদের। তোমরা এইভাবে এই বাড়ি শব্দটা মনে রাখবে। এখানটা খুব সোজা শব্দ, কিন্তু তোমাদের হয়তো প্রত্যেকেরই মুখস্থ আছে, কিন্তু তাও ভুল হয় এই জায়গাটা। এছাড়া অন্যান্য যে হস্যইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ আছে, যেমন অক্ষি শব্দ, অস্থি শব্দ, সক্ষি শব্দ, দধি শব্দ, ভিন্ন যাবতীয় শব্দ এর মতো হয়। এই অক্ষি শব্দটা কিন্তু এর থেকে আলাদা, এই রূপটা আমাদের মুখস্থ করতে হবে। অক্সি, অক্সিনি, অক্সিনি, অক্সি, অক্সিনি, অক্সিনি, অগ্না, অক্ষিব্যাম, অক্ষিভি, অগ্নে, অক্ষিব্যাম, অক্ষিব্য, অগ্ন, অক্ষিব্যাম, অক্ষিব্য, অগ্ন, অগ্ন, অগ্নাম, অগ্নি বা অক্ষনি, অগ্ন, অক্ষিসু, অক্ষে, অক্ষিনি, অক্ষিনি। তাহলে এখানে রূপে দেখতে পাচ্ছি অক্ষি, অক্ষিনি, অক্ষিনি, অক্ষি, অক্ষিনি, অক্ষিনি, অগ্না, অক্ষিব্যাম, অক্ষিভি, অগ্নে, অক্ষিব্যাম, অক্ষিভ্য, অগ্ন, অক্ষিব্যাম, অক্ষিভ্য, অগ্ন, অগ্ন, অগ্নাম, অগ্নি বা অক্ষনি, অগ্ন, অক্ষিসু, অক্ষে, অক্ষি, অক্ষিনি, অক্ষিনি। এই দেখো এই রূপগুলো তোমার মনে হবে এগুলো কেন মুখস্থ করবো, অনেকেরই মনে হতে পারে, কিন্তু একটা কথা বলছি, তুমি শব্দরূপ ধাতুরূপ মুখস্থ না করে সংস্কৃত ব্যাকরণের কোনো গভীর অংশে প্রবেশ করতে পারবে না। এতদিন যদি মুখস্থ না করো, এখনো সময় আছে, মুখস্থ করে নাও। পরবর্তী সময় মনে হবে যে এ, যে এটা মুখস্থ করে কেন করলাম না, তখন তখন তো আঙুল কামড়াবে। বারে বারে একটা কথা বলে দিচ্ছি প্রত্যেককেই, যে শব্দরূপ গুলো হলো বেসিক জিনিস আমাদের, একদম বেসিক, মানে বেসিকের চেয়ে বেসিক জিনিস এগুলো। ক্লাস 7-8 এর ওয়েস্ট বেঙ্গল সিলেবাস অনুযায়ী 7-8 এর জিনিস, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে সিলেবাসের গঠন এমনই, আমরা গ্র্যাজুয়েশনে বা আমাদের 7-8 শব্দরূপ মুখস্থ করতে হয় না, 11-12 মুখস্থ করতে হয় না, কিন্তু কলেজে গিয়ে বা গ্র্যাজুয়েশনে গিয়ে আমরা কি করি না, টিকা, ভাষ্য ইত্যাদি ইত্যাদি পড়লেই কিন্তু আলটিমেট আমাদের মানে কি বলবো, আমাদের ভাঁড়ে মা ভবানী কিছুই থাকে না আমাদের। আমরা টিকা ভাষ্য পড়ছি কারক বিভক্তি সমাসের, কিন্তু সেটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, শব্দগুলো হলো মেইন জিনিস, শব্দ ধাতুগুলো হলো সংস্কৃত ব্যাকরণের মেইন জিনিস। সেটাই আমাদের স্টকে নেই, তাহলে কি করে হবে? এখনো সময় আছে। আর আমাদের যে পরীক্ষার যে সিস্টেম, এসএসসি বা আপার প্রাইমারি লেভেল যে সাবজেক্ট পরীক্ষাটা থাকে, সেখানে কিন্তু আমাদের এই অংশগুলো খুঁটিয়ে খুঁটিয়ে মুখস্থ রাখতে হবে, নইলে কিন্তু কোনোভাবেই পারবে না। অক্ষি শব্দ, দধি শব্দ, সকলি শব্দ সবগুলো একই রকম হয়, এইভাবে দেখে নেবে তোমরা। এরপরে আছে হস্তকরণ শব্দ মধু।
মধু শব্দটা দেখো, এটা হলো হস্যকারান্ত পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ শব্দ মধু, যার অর্থ হলো হানি, মানে মৌচাক থেকে যেটা পাচ্ছি আমরা। সেরূপে আছে মধু, মধুনি, মধুনি, মধু, মধুনি, মধুনি, মধুনা, মধুব্যাম, মধুভি, মধুনে, মধুব্যাম, মধুব্য, মধুন, মধুব্যাম, মধুব্য, মধুন, মধুন, মধুনা, মধুনি, মধুন, মধুসু, ম- মধু, মধু, মধুনি, মধুনি। এই রূপগুলো আমরা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে মুখস্থ করব। এবং এরপরে এখানে এটা যখন পড়াচ্ছি একটা কথা আমাকে বলে দিতে হচ্ছে, সেটা হলো মধু শব্দ হলো হস্যকারান্ত ক্লিবলিঙ্গ শব্দের রূপটা এটা, কিন্তু যেটা মধু শব্দের হস্যকারান্ত পুংলিঙ্গ একটা রূপ হয়, যেটা নাম অর্থে প্রয়োগ হয় বা মাস অর্থে প্রয়োগ হয়। বসন্তকালকে মধুমাস বলা হয় না, সেটাও কিন্তু পুংলিঙ্গে প্রয়োগ হয়। বা মধু যদি কোনো পুরুষের নাম ধরা হয়, সেক্ষেত্রেও কিন্তু ও, রূপটা হয় সাধু শব্দের মতো। সাধু সাধু সাধবর মতো মধু মধু মধব, এরকম একটা রূপটা হয়। এটা মাথায় রাখবে। এখান থেকে প্রচুর অশুদ্ধি সংশোধন, এই মধু পুংলিঙ্গ আর ক্লিবলিঙ্গ এই দুটো থেকে কম্পেয়ার করে তোমার কি বলবো, অশুদ্ধি সংশোধন, অর্থ পার্থক্য, অনুবাদ, বহু কিছু হতে পারে। পরের দিনের কোশ্চেন সেটা বুঝতে পারবে, দেবো তাদের জায়গাটা ক্লিয়ার হবে। এছাড়া হস্যক্রান্ত ক্লিবলিঙ্গ শব্দের মধ্যে পাচ্ছি যতু, ইয়ানু, দারু, অম্বু, স্বানু। স্বানু মানে টেবিল ল্যান্ড, মানে যেটাকে আমরা বলছি মালভূমি। বস্তু, কসেরু, অশ্রু, শস্যু, জত্রু, তালু, ত্রপু, অলাবু ইত্যাদি পাচ্ছি আমরা রূপগুলো। সানু শব্দ দেখো, টেবিল ল্যান্ড এর রূপটা কেমন আছে দেখো, সানু, সানুনি, সানুনি, সানু, সানুনি, সানুনি বা স্নুনি, সানুনা, স্নুনা, সানুব্যাম, স্নুব্যাম, সানুভি, স্নুভি, সানুনে, স্নুনে, সানুব্যাম, স্নুব্যাম, সানুব্য, স্নুব্য, সানুন, স্নুন, সানুব্যাম, স্নুব্যাম, স্নানুব্য, স্নুব্য, সানুন, স্নুন, সানুন, স্নুন, সানুনাম, স্নুনাম, সানুনি, স্নুনি, সুনি, সানুন, স্নুন, সানুন, স্নুসু, সান, সানু, সানুনি, সানুনি। এই অংশগুলো পুরোটা কভার করব একদম, লাইন বাই লাইন, কোনোটা অংশটা বাদ দেবো না। এটাও কিন্তু আমাদের কাজে লাগে, অশুদ্ধি সংশোধন বিশেষ করে। এরপর আছে সূচি শব্দ। এটা হলো হস্যকারান্ত ক্লিবলিঙ্গ শব্দের মধ্যে পড়ে। দেখো, সূচি, সুচিনি, সুচিনি, সূচি, সুচিনি, সুচিনি, সুচিনা, সুচিভ্যাম, সুচিভি, সুচিনে, সুচিভ্যাম, সুচিব্য, সুচিন বা সুচে, সুচিভ্যাম, সুচিব্য, সুচিন, সুচে, সুচিন, সুচ, সুচিনাম, সুচিনি, সুচৌ, সুচিন, সুচ, সুচিসু, সুচে, সুচিনি, সুচিনি। এইভাবে রূপগুলো আমরা পাচ্ছি, এটা দেখে নেব। সাধু শব্দ, সাধু মানে দেখো এটা হলো সুইট। দেখো, একটা কথা আমরা বলি না, যে সেই 9-10 বায়োলজি বইতে ছিল না কিছু সাধু জলের মাছ, আমরা বলতাম সাধু জলের মাছ, না ওটা সাধু জল না, এটা সাধু জল, দংশে বয়াকা তয় হস্য। সাধু মানে হলো যেটা সাধারণ যে জলটা আমরা পান করি, বা যেটা আমাদের কুয়াতে বা ট্যাপে পাওয়া যায়, সমুদ্রের জল না যেটা, সেই অর্থে দেখো সাধু জল প্রয়োগ করা, মিষ্ট জল। সাধু, সাধুনি, সাধুনি, সাধু, সাধুনি, সাধুনি, সাধুনা, সাধুব্যাম, সাধুবি, সাধুনে বা সাধবে, সাধুব্যাম, সাধুব্য, সাধুন, সাধুব্যাম, সাধুব্য, সাধুন, সাধুন, সাধুনাম, সাধুনি, সাধু ও সাধুসু, সাধু, সাধুনি, সাধুনি। এই হলো রূপটা পাচ্ছি আমরা। এই জায়গাটা আমরা এইভাবে কভার করব। ঋকারান্ত শব্দ ধাত্রী, এটা হলো ঋকারান্ত ক্রিবলিঙ্গ শব্দ ধাত্রী। এই ধাত্রী মানে কথাটা বলতে পারো অনেকটা অনেকটা যিনি তোমাকে পরিষেবা দেন, এই অর্থ হয়। ধাত্রী, ধাত্রিণী, ধাত্রিণী, ধাত্রী, ধাত্রিণী, ধাত্রিণী, ধাত্রিণা, ধাত্রা, ধাত্রীভ্যাম, ধাত্রীভি, ধাত্রিণী, ধাত্রে, ধাত্রীভ্যাম, ধাত্রীপ, ধাত্রিণ, ধাতু, ধাত্রীভ্যাম, ধাত্রীপ, ধাত্রিণ, ধাতু, ধাত্রিণ, ধাত্র, ধাত্রীনাম, ধাত্রিণী, ধাতরি, ধাত্রিণ, ধাত্র, ধাত্রীসু, ধাত, ধাত্রী, ধাত্রিণী, ধাত্রিণী। দেখবে আমরা একটা আমলকি বলে একটা ফল খাই, নিশ্চয়ই অনেকেই জানো বা প্রত্যেকেই জানো, সেটাকে অনেকে ধাত্রী বলে। সেই ধাত্রী এই ধাত্রী কিন্তু একই অর্থে প্রয়োগ হয়, ঋকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ থেকে প্রয়োগ হয়। এই হলো ঋকারান্ত মানে এই হলো আমাদের স্বরান্ত ক্লিবলিঙ্গ শব্দগুলো। তোমরা বাড়িতে দেখে নেবে, মুখস্থ করবে। এখান থেকে কোশ্চেন পরের দিন দেবো। কোশ্চেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই কোশ্চেনটা দেবো পরের দিন। মানে মানে এই হস্যস্বরান্ত ক্লিবলিঙ্গ সম্বন্ধে কারো কোনো কোশ্চেন আছে তাহলে বলো। কেউ যদি কিছু বুঝতে না পারছো আমাকে কোশ্চেন করো। কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার, ধাত্রী শব্দে হুম, ধয়াকা তয়রা দীর্ঘি, ধাত্রীটা তো স্যার স্ত্রীলিঙ্গ হচ্ছে। সেটা স্ত্রীলিঙ্গ। ধাত্রী আচ্ছা। আবার একটা স্ত্রীলিঙ্গ আছে, ধরো তৈরি স্ত্রীলিঙ্গ একটা আছে।
হ্যাঁ স্যার, ওটা লেখা আছে ধাত্রী নদী শব্দের নয়। না, একটা ঋকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে, সেটা সাধারণত প্রয়োগ হয় হ্যাঁ। না বলে, সেটা প্রয়োগ হয় না বলে আমরা মানে দেখি না। দেখাচ্ছি তোমাদেরকে, বেরিয়ে গেলাম, দেখাচ্ছি ধরো, এখানে নেই। আমি আরেকটা বই থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো, আমার আছে একটা বই, আমার আছে, দেখিয়ে দেবো আমি। অনেক ভাবেই হয়, ঠিক আছে। আর কারো জিজ্ঞাসা আছে কিছু এখান থেকে? কারো কোনো জিজ্ঞাসা আছে? তাহলে অনুবাদের নিয়মটা চলে যায় একদম। অনুবাদে কতটা করেছিলাম গো আগের দিন? আচ্ছা স্যার, হ্যাঁ বলো। বলছি ধয়াকার তয়রিকার ধাত্রী, এটা হ্যাঁ, যেমন বিধাতা, আর একটা আছে ধয়াকার তৈরফলার দীর্ঘইকার, সেটা হচ্ছে কি পৃথিবী? হ্যাঁ হতে পারে রাত্রি। হাজার হাজার লাখ স্যার, লাখ সমুদ্র আছে। ধয়াকা তৈরফলাদের কি ধাত্রী মানে স্যার নার্স লেখা আছে। কি লেখা আছে? নার্স। কারণ মানে যিনি তোমাকে দেখভাল করছেন। আবার হুম দেখো হুম। এখানটাতে যেটা পড়ালাম ধাত্রী শব্দ, সেখানে দেখবে লেখা আছে ওই নার্স কথাটা মানে ইংরেজিটা কি ছিল ঠিক মনে করতে পারছি না, দেখাচ্ছি না। হ্যাঁ স্যার, নারিসিং লেখা আছে ঋকারান্ত ধাত্রীতে, এই ক্লিবলিঙ্গ। দেখো নার্সিং, বুঝতে পারছো? দেখে দেখে পড়বে, এগুলো এগুলো স্টক অফ ওয়ার্ক আস্তে 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 হয়, এগুলো কখনোই একদিনে কমপ্লিট হয় না। ক্রিয়েটর লেখা আছে, ক্রিয়েটর। আচ্ছা, এবার আমি অনুবাদে স্যার, চলে যাই। অনুবাদ, হ্যাঁ বলো। আমরা আমরা মানে আগে যেটা ধাইমা অর্থে ব্যবহার হতো সেটা কি ধাত্রী হিসেবে প্রয়োগ করা যেতে পারে? দেখো ধাইমা ব্যাপারটা কি ছিল, অ্যাকচুয়ালি সেটা তো ছিল এক প্রকার নার্সিং এরই কাজ ছিল। জন্ম দেওয়ার হুম পর যখন কোনো মা কোনো তার শিশুকে অসুস্থ অবস্থায় সেবা করতে পারতো না, তখন যে মা তোমাকে সেবা করতো, মায়ের কাজটা করতো, তাকে ধাইমা বলা হতো। মানে সেটা কি ওয়ান টাইপ অফ হুম নার্সিং হচ্ছে না? হুম। এটা কি ওই দীর্ঘিকারান্ত অর্থে হবে না মানে স্ত্রীলিঙ্গ ঋকারান্ত অর্থে হবে? এটা দীর্ঘকারান্ত হবে, যেহেতু মহিলাকে বোঝাচ্ছে ওটা। তাহলে আমার বলতে আছে ক্রিয়েটর, কিন্তু মানে কিছু কাজ করছে এরকম দেখা যাচ্ছে, ক্রিয়েটর দেখাচ্ছে। কোশ্চেন দিই পরের দিন, বুঝতে পারবে এখান থেকে। কোশ্চেন না দিলে ক্লিয়ার হবে না, শব্দগুলো শব্দবি থেকে যায় যতক্ষণ না কোশ্চেন দিচ্ছ ওখান থেকে। ওখান থেকে কোশ্চেন দিতে হবে, না তাহলে তুমি ক্লিয়ার বুঝতে পারবে। একটা বাক্যের মধ্যে প্রয়োগ দিয়ে দিয়ে দিতে হবে ওগুলো। চলো এবার আমি যাচ্ছি অনুবাদে। অনুবাদ কতদূর পড়েছিলাম গো? অনুবাদ ত থেকে শুরু হবে স্যার, 6 নাম্বার পেজ। ত থেকে শুরু হবে? হ্যাঁ এখান থেকে? এখান থেকে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব ইজি জিনিসগুলো আছে, একদম ইজি জিনিসগুলো আছে, এখানে কোনো কঠিন জিনিস নেই। একাধিক কর্তৃপদ চ দ্বারা যুক্ত হলে কর্তৃপদগুলি সমবেতভাবে যে সংখ্যা নির্দিষ্ট করে, তদনুসারে তাদের ক্রিয়া ও বিশেষণ বচন নির্ণীত হয় এবং প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ প্রয়োগ পূর্বাপেক্ষা পরবর্তী পুরুষ বলবান হয়। সোজা কথা যে একাধিক কর্তৃপদ চ এর দ্বারা যুক্ত। চ মানে কি, আমরা বলি চ মানে এবং। যুক্ত হলে কর্তৃপদগুলি সমবেতভাবে যে সংখ্যা নির্দিষ্ট করে, তদনুসারে তাদের ক্রিয়া ও বিশেষণ বচন নির্ণীত হয় এবং প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ প্রয়োগে পূর্বাপেক্ষা পরবর্তী পুরুষ বলবান হয়। ধরো দুটো প্রথম পুরুষ দেওয়া আছে, তাহলে ক্রিয়াপদ কি হবে? প্রথম পুরুষে হবে কিন্তু দ্বিবচনে হবে। একটা প্রথম পুরুষ আর একটা মধ্যম পুরুষ দেওয়া আছে, সেক্ষেত্রে ক্রিয়াপদ কি হবে? মধ্যম পুরুষে হবে কিন্তু দ্বিবচনে হবে। আবার একটা প্রথম পুরুষ, একটা মধ্যম পুরুষ, একটা উত্তম পুরুষ দেওয়া আছে, সেক্ষেত্রে ক্রিয়াপদ হবে উত্তম পুরুষে কিন্তু হবে কোন বচনে? বহু বচনে হবে। দেখো, রাম এবং শ্যাম দৌড়াইতেছে। রাম এবং শ্যাম দুটোই কিন্তু কি পুরুষ? P1, মানে প্রথম পুরুষের এক বচন। রাম ও শ্যামশ্চ ধাবত, দেখো প্রথম পুরুষের দ্বিবচনে বসেছে, P2, মানে বুঝতে পারছো, প্রথম পুরুষের দ্বিবচন। শ্যাম এবং তুমি কোথায় যাইতেছো, শ্যাম হলো প্রথম পুরুষ, ওই জন্য P1 লেখা আছে, দেখতে পাচ্ছ। তুমি মধ্যম পুরুষে আছে।
শ্যাম তং চ কুত্র গচ্ছ থ। শিখা এবং আমি বিদ্যালয়ে যাইব। শিখা অহং চ বিদ্যালয়ং গমিষ্যাব। শিখা হলো প্রথম পুরুষ P1 আছে, আর অহং মানে আমি, এটা উত্তম পুরুষে আছে। তাই দেখো এখানে উত্তম পুরুষের দ্বিবচনে প্রয়োগ হয়েছে। জায়গাটা ক্লিয়ার হয়েছে? কারো কোনো অসুবিধা আছে এই জায়গাটা সম্বন্ধে জিজ্ঞাসা? কারো কোনো জিজ্ঞাসা আছে এই না পয়েন্টের উপরে? স্যার। পরের পয়েন্ট এগিয়ে যাচ্ছি আমি। একদম সোজাভাবে লেখা আছে, কেউ চোখে মানে এগুলো দেখলেই বুঝতে পারবে একদম। বা উত অথবা অব্যয় দ্বারা কর্তৃপদগুলি যুক্ত হলে ক্রিয়ার পুরুষ ও বচন উভয় সমীপস্থ কর্তার পুরুষ ও বচন অনুযায়ী নির্ণীত হয়। পুরুষ ও বচন নির্ধারণের জন্য নিকটস্থ কর্তাগুলির প্রতি আদৌ দৃষ্টিপাত করতে হয় না। বা উত অথবা অব্যয় দ্বারা কর্তৃপদগুলি যুক্ত হলে ক্রিয়ার পুরুষ ও বচন উভয় সমীপস্থ কর্তার পুরুষ বচন অনুযায়ী নির্ণীত হয়। পুরুষ ও বচন নির্ধারণের জন্য নিকটস্থ কর্তাগুলির প্রতি আদৌ দৃষ্টিপাত করতে হয় না। সে অথবা তুমি কেন এখানে আসিতেছ না? স্ব তং বা কথম অত্র না গচ্ছসি। দেখো এখানে যেমন চ দিয়ে যোগ ছিল, এখানে কিন্তু দেখো বা উত অথবা দিয়ে কি আছে, ডিফারেন্স বা পার্থক্য করে দেওয়া হয়েছে। এবার কি শুনবে? স্যার, হ্যাঁ, বলো। যে বা উত অথবা হ্যাঁ, এটা যে বলছে যে যেটা মানে যেটা ক্রিয়াটা যে কর্তার নিকটস্থ কর্তার কাছে থাকবে সেই বুঝাচ্ছি বুঝাচ্ছি কর্তার বুঝাচ্ছি বচন এবং বুঝাচ্ছি পুরুষ হবে। বুঝাচ্ছি আমি বুঝাচ্ছি বুঝাচ্ছি তারপরের লাইনটা আমি বুঝতে পারছি না, পুরুষ না ও না বচন বুঝাচ্ছি নির্ধারণ। বুঝাচ্ছি আমি বুঝানো শেষ করিনি, কারণ একটা কি স্ক্রিনে কি ছবি চলে ওই জন্য সমস্যা হচ্ছিল আমার। বা উত অথবা অব্যয় দ্বারা কর্তৃপদগুলি যুক্ত হলে ক্রিয়ার পুরুষ ও বচন উভয় সমীপস্থ কর্তার পুরুষ ও বচন অনুযায়ী নির্ণীত হয়। পুরুষ ও বচন নির্ধারণের জন্য নিকটস্থ কর্তাগুলির প্রতি আদৌ দৃষ্টিপাত করতে হয় না। সে অথবা তুমি কেন এখানে আসিতেছ না? স্ব ত্বং বা কথম অত্র ন আগচ্ছসি। তাহলে দেখো সে অথবা তুমি, সে অথবা তুমি কেন এখানে আসিতেছ না? স্ব ত্বং বা প্রথম অত্র ন আগচ্ছসি। এখানে দেখো আগচ্ছসি হয়েছে, আগচ্ছসি কি আছে? মধ্যম পুরুষের এক বচন। ক্রিয়াপদের নিকটস্থ কোনটা আছে? তং। 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 কোনটা কোন পুরুষ? মধ্যম পুরুষ। মধ্যম এবং পুরুষ। এবং দেখো ক্রিয়াপদের যেহেতু তং আছে এবং এক বচনে প্রয়োগ হয়েছে, দেখো এখানে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এমন অনেক শব্দ অনুবাদের সময় পাওয়া যায় যেগুলো উপযুক্ত সংস্কৃত প্রতিশব্দ খুঁজে পাওয়া যায় হ্যাঁ, না, যেমন হ্যাঁ বলো। যে দেখুন তারপরে যে আছে না, পুরুষ ও বচন নির্ধারণের জন্য নিকটস্থ কর্তাগুলির প্রতি আদৌ দৃষ্টিপাত করতে হয় না, এই লাইনটা বুঝতে পারছি না। পুরুষ ও বচন নির্ধারণের জন্য এটা পুরুষ তো ও বচন হ্যাঁ, নির্ধারণের জন্য নিকটস্থ কর্তাগুলির প্রতি আদৌ দৃষ্টিপাত করতে হয় না। যেহেতু এখানে বচনের আর কোনো ফাংশন নেই, কারণ এখানে তুমি বলতে কি এক বচনই তো বোঝাচ্ছে নাকি? মধ্যম পুরুষের এক বচন তো বোঝাচ্ছে নাকি তুমি বলতে? না হ্যাঁ স্যার, স্যার। একটা কথা হলো আপনি বলা হচ্ছে যে বা উত অথবা এটা যেখানেই থাকুক না কেন, আপনার নিকটস্থ কর্তার পুরুষ এবং বচন সেটাই হবে, হ্যাঁ, তাই সেটাই তো তো? হচ্ছে। হ্যাঁ, সেটাই তো হ্যাঁ, না হচ্ছে। না, আমি এই উদাহরণটা বলছি না। ধরুন এখানে তো আপনার মধ্যম পুরুষের এক বচন আছে, আমার দেখা গেলো মধ্যম পুরুষের দ্বিবচন যদি থাকতো, তখন এখানে হ্যাঁ কি হতো? তাহলে আবার এখানে সেইভাবে কি হতো? হতো। তখন থ হ্যাঁ, হতো। থ গচ্ছথ। আগচ্ছ থ। হ্যাঁ গচ্ছথ হতো। হবে। আমি বলছি ওই যে বলছে না, আর আদৌ দৃষ্টিপাত করতে হয় না, কোনটা দৃষ্টিপাত করতে হয়? এই যে পুরুষ ও নিকটস্থ কর্তাগুলির প্রতি লক্ষ্য করো, কর্তাগুলির প্রতি। এই যে এতগুলো কর্তা আছে, সে বা তুমি, কারো শুধু লাস্টে যেটা আছে তার প্রতি দৃষ্টিপাত করলেই হয়। বুঝতে পারলে এবারে?
হ্যাঁ, নিকটস্থ কর্তা মানেই তো কাছের যেটা যেটা সবার কাছে থাকবে সেই কর্তারই তো হবে। পুরুষ এই বচন লাইনটা নির্ধারণ, পুরুষ ও বচন নির্ধারণের জন্য নিকটস্থ কর্তাগুলি, বাক্যের মধ্যে কতগুলো কর্তা আছে অ্যাকচুয়ালি? সে আছে, তুমি এখানে আছে, বাক্যের মধ্যে দুটো আছে, কিন্তু দুটোই আছে। তমটা হচ্ছে ক্রিয়ার নিকটস্থ আগেরটাতে কি ছিল? কর্তা। বলো, আমি বলছি, আমি বলছি, আগেরটাতে কি ছিল? সবগুলো কর্তা পুরুষ বলে লক্ষ্য করতে হচ্ছিল। কিন্তু এখানে কি হচ্ছে, যখনই বা অথবা দিয়ে হচ্ছে, তখন আগে কতগুলো আছে, সে, রাম, শ্যাম, যদু, মধু, যেই থাকুক, সবগুলোকে আমাকে কাউন্ট করতে হচ্ছে না। এখানে এখানে শুধুমাত্র হ্যাঁ, সেটা তো আমি শেষে, বুঝতে পেরেছি, শুধুমাত্র নিকটস্থ কর্তারই অনুযায়ী সেটা ক্রিয়া হবে, মানে ক্রিয়া সেটা হবে বচন এবং পুরুষ। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই লাইনটা এই জন্যই বলছি যে প্রথমে তো বলা হলো নিকটস্থ ক্রিয়ার মানে নিকটস্থ কর্তার পুরুষ এবং বচন অনুযায়ী ক্রিয়ার পুরুষ ও বচন হয়। তারপরে আবার এটা বলা হচ্ছে কেন সে নিকটস্থ কর্তাও তোই হবে, তো এখানে আবার এই দৃষ্টিপাত করতে লাইনটাকে, হবে। এই লাইনটাকে ওভারকাম করার জন্য এটা বলা হচ্ছে, এই নাম্বার পয়েন্টে যেটা আছে না, এখানে যেমন প্রত্যেকটা হ্যাঁ, সংখ্যা, সেটা যেমন সংখ্যা গুনতে হচ্ছিল, এখানে তা গুনতে হচ্ছে না। এখানে শেষের যে হ্যাঁ, ঘরটা, এটা তো আপনার বা উত অথবা এই তিনটে শব্দ থাকলে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো শুধু বা উত অথবার ক্ষেত্রে। হ্যাঁ, এটা তো ওই জন্য 6 নাম্বার আলাদা পয়েন্ট করেছি তো এটার জন্য। এই লাইনটা একটু কেমন একটা লাগছে। এমন অনেকগুলি শব্দ অনুবাদের সময় পাওয়া যায়, যেগুলি উপযুক্ত সংস্কৃত প্রতিশব্দ খুঁজে পাওয়া যায় না, যেমন রেডিও, নাশপাতি, করোনা, স্ট্রবেরি, ফিউজ, ফ্রিজ ইত্যাদি। এইরকম স্থলে ইতি খ্যাত, ইতি নামক ও ইতি প্রসিদ্ধ এইরূপ যোগ করে অনুবাদ করা যায়। রেডিও, রেডিও ইতি প্রসিদ্ধং শব্দধারক যন্ত্রম, প্লেগ ও ইতি নামক রোগস্য প্রকোপ, করোনা ইতি প্রসিদ্ধং রোগস্য নিবারণম। মানে দেখো, এগুলো সোজা কথাই বলতে গেলে, যে সমস্ত শব্দকে আমরা অনুবাদ করতে গেলে কোনো কিছু যার পাই না, কি বলতে পারি, যে যার আমরা কোনো প্রকার কোনো ডিকশনারিতে যার কোনো প্রয়োগ পাই না, সেইগুলো প্রয়োগের সময় সেখানে কি যোগ করতে হয়? ইতি যোগ করে সেটা কিন্তু হয়ে যায় কাজ। কোথাও কিছু আছে বা ছিল বোঝালে সংস্কৃত ভাষায় এর অনুবাদ করার সময় সেখানে তত্র ব্যবহার না করে অস্থি বা আসির ব্যবহার করতে হবে। কোথাও কিছু আছে বা ছিল বোঝাতে, কোথাও কিছু আছে বা ছিল, এই যে তাই সেখানে কি হচ্ছে না, সেখানে এটা অনেকটা পুরাঘটিত বর্তমানের ক্ষেত্রে এর প্রয়োগ হয়। যেমন দেয়ার ইজ এ পন্ড ইন দ্য ভিলেজ, অস্থি গ্রামে সরবরাহ, মানে সেটা অস্তিত্ব আগেও ছিল, এখনো আছে, এরকম সেন্স বোঝাতে গেলে সেখানে অস্থি মানে অস্তাদু লটতি দিয়ে বা আসির দিয়ে এটা প্রয়োগ করলে শুনতে ভালো লাগে। এর আরো অনেক প্রয়োগ হয়, এটা এটা বাদ দিয়ে। বাংলায় আছে ক্রিয়া অনুবাদের সময় অস, ব্রিদ, বিদ ধাতুর প্রয়োগ হয়। এটা খুব একদম নর্মাল বেসিক জিনিস, প্রত্যেকেই জানো। আমার একটি ভালো ঘোড়া আছে, মম কশ্চিৎ উত্তম অশ্ব অস্তি বা বিদ্যতে। কোনো লোক, কোনো বালককে কোনো স্থানে এইরূপ অনিশ্চিতভাবে কাহাকেও উল্লেখ করতে বিভক্তিযুক্ত কিম শব্দের সহিত চিত, চন ও পি, এই তিনটি অব্যয় ব্যবহার করা যায়। কোনো লোক, কশ্চিৎ নর, কশ্চন নর, কোহপি নর। এগুলো প্রয়োগ তোমরা করো হামেশাই, কিন্তু এর অরিজিনাল উৎসটা কি সেটা বলে দিলাম। চিত, চনপি, এদের কোনোটির প্রয়োগ যে কোনো একটি প্রয়োগ করতে পারি আমরা। কশ্চিতে যাই কশ্চন করতে পারি, কোহপিও করতে পারি। ব্যাস, এগুলো আমার অনুবাদের একদম বেসিক, যেটা বেসিক নয়, বেসিকের চেয়ে বেসিক যেটা অংশ, বেসিকের চেয়ে বেসিক যেটা অংশ, সেটা আমি কভার করলাম। তোমাদের মধ্যে দুজনের কাছে এই নোটটা সম্ভবত যায়নি, দুজন বা তিনজনের কাছে সেই নোটটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে আরেকবার, রিসেন্ড করে দেবো, তারা প্রিন্ট বের করে নেবে এটা। এবার চলো আমি এখান থেকে চলে যাই। স্যার, হ্যাঁ, বলো। স্যার, এই যে কোনো লোক কোনো বালককে কোনো স্থানে এদের এইরূপ অনিশ্চিত ভাবে কাহাকেও উল্লেখ করতে বিভক্তিযুক্ত কিম শব্দের সহিত চিত, চন ও অপি এই তিনটি অব্যয় ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, আমি বলছি এটা কি মানে শুধু এক বচন নয়, দ্বিবচন বহুবচন সকলের ক্ষেত্রে? করা যাবে, দেওয়া আছে পরের দিনের কোশ্চেনে, দেওয়া আছে, এটা কোশ্চেন পরের দিন পাবে, তাহলে দেওয়া আছে, এখান থেকে অশুদ্ধি আচ্ছা স্যার। সংশোধন দেওয়া আছে। কোশ্চেন এখনই করছিলাম। এই যে জিনিসগুলো দেখলে না, এই জিনিসগুলো, এগুলো যতক্ষণ না তুমি প্র্যাকটিক্যালি কোশ্চেনে পাচ্ছ, ততক্ষণ এর রূপ তুমি মানে এগুলোর প্রয়োগ সম্বন্ধে তুমি ওয়াকিবহাল হবে না, যতক্ষণ না আমি কোশ্চেনে দিচ্ছি।
আচ্ছা, এবার সোজাসুজি চলে যাচ্ছি আমি আগের দিনের কোশ্চেনটা, লাস্ট কোশ্চেনটাতে। স্যার বচন টপিক থেকে আলোচনা হবে? আগে এই কোশ্চেনটা করে দিই, তারপর করবো। তারপর বচন, তারপর সন্ধি। আগের দিন আমি মানে স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ পড়িয়েছিলাম, সেখান থেকে আমি কোশ্চেনগুলো দিয়েছি মূলত, তার মধ্যে কোনো কোশ্চেন দিয়ে দিই আমি। লক্ষ্মী শব্দের প্রথমান্ত রূপটি কোনটি? প্রথমান্ত রূপটি হলো কি? বি, অপশন বি। ডি বোথ। কে ডি বোধ বললে গো? স্যার আমি ডিম্পা। सर बी हो गए सर बी। দেখো, লক্ষ্মী सर শব্দের बी লক্ষ্মী শব্দের প্রথমান্ত রূপটি হলো প্রথমান্ত রূপ। কোশ্চেনটা ভালো করে দেখো, আমি প্রথম আর এক বচন বলিনি, কিন্তু প্রথমান্ত রূপটি কি বলেছি আমি? স্যার বি সি দুটোই হবে, মানে ডি এর লক্ষ্মী অপশনটা। শব্দের প্রথম আর এক বচনে বিসর্গ হয় ল, কর্মী মজুরি। আমি আগের দিন পড়ার সময় বলেছি বারে বারে। হ্যাঁ স্যার বি আর সি দুটোই হবে। বি হবে আর বি। সিতে কি পাচ্ছিল? আর দেখো, লক্ষ্মী, লক্ষ্মৌ, লক্ষ্মহ, নদী নদ্য নদ্যের মতো হবে। এটা কি প্রথম আর বহুবচনে পাচ্ছি না আমরা? তাহলে উত্তর কি হবে? বি অ্যান্ড সি বোথ। বি আর সি দুটোই। দেখো, প্রথমান্ত রূপ বলেছি আমি। প্রথমান্ত রূপ মানে প্রথমার মধ্যে কি রূপ পায়? প্রথম আর এক বচন বলিনি আমি। কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। আমার প্রত্যেকটি বি কোশ্চেন হবে। আমার প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাকে মাথা খাটিয়ে করতে হবে, দেখে বাহ্যিক সহজ মনে হতে পারে। ভো স্ত্রী কুত্র গচ্ছতি, অশুদ্ধ অংশ কোনটি? কি করেছো? স্যার ওই ঘোষ স্ত্রী, যেহেতু ওটা সম্বোধন হচ্ছে, দীর্ঘই করা আছে, ওটা হর্ষই হবে। কারেক্ট, আর একদম কারেক্ট। তুমি কোথায় যাচ্ছ সেটা গচ্ছসি হবে। স্যার আমার সি হবে স্যার। না, শুধুমাত্র এইটাই হবে। গচ্ছসি কেন হবে? গচ্ছতি হবে না, এখানে তো প্রথম, এখানে মানে তো এ এখানে তো প্রথম এটা পুরুষে তো, আছে, ভবান নেই হ্যাঁ তো। প্রথম পুরুষে আছে। ভো স্ত্রী কুত্র গচ্ছতি, ভো স্ত্রী। এবার আচ্ছা দেখো। স্যার, হ্যাঁ, ওই যে স্ত্রী শব্দ যেটা বলা হচ্ছে সম্বোধনে, আমরা জানি এটা সম্বোধনে হয়েছে, তাই দন্ত সহিত ফলা হস্যইকার হবে। হ্যাঁ। আর আমি বলছি সম্বোধনে তো প্রথমাও হয়, সম্বোধনে যে প্রথমা বিভক্তি, হুম। মানে মানে কারকে যেটা। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে সম্বোধনে যদি প্রথমা হয়, তাহলে আমি যদি দন্তস্বয় তৈরফলা দীর্ঘইকার বিসর্গ করি, তো হুম। অসুবিধাটা কোথায়? প্রথম কথা, স্ত্রী শব্দের কোথাও বিসর্গ হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিসর্গ হয় না, হ্যাঁ এটা হ্যাঁ। দ্বিতীয় কথা, সম্বোধনের যে সূত্রের মধ্যে একটা সূত্র আছে, সম্মুদ্ধি। ঠিক আছে? যখন কারাবিভক্তি পড়াবো, সম্মুদ্ধি আর সম্বোধনের মধ্যে পার্থক্য কি বুঝাবো। আর সম্বোধনে প্রথমা বিভক্তি যেটা হয়, আর সম্বোধন একটা রূপ শব্দের মধ্যে, প্রথমা বিভক্তি আর সম্বোধনের মধ্যে কি পার্থক্য, কোথায় সম্বোধনটা লেখা হয়, কিভাবে লেখা হয়, সেটা কারাবিভক্তির সময় পড়াবো। কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ যে ভো কথাটা উল্লেখ আছে এবং একটা বিশেষ চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তাহলে এটা কোন রূপ হবে? এখানে প্রথমা বিভক্তির রূপ হবে না সম্বোধনের রূপ হবে এখানে? সম্বোধনের। সম্বোধন তো হবে অবশ্যই, কিন্তু সম্বোধনে যেহেতু প্রথমা হয়, মানে সূত্রে আছে, তাই বলছিলাম। সম্বোধনে প্রথমা বিভক্তি যেখানে লেখা আছে সূত্রে, সেখানে সম্মুদ্ধি সূত্রটা পড়েছো কখনো? হ্যাঁ হ্যাঁ সম্মুদ্ধি, পড়েছিলাম। সেখানে কি লেখা আছে? আমি কারো বিভক্তি পড়ার সময় ক্লিয়ার করবো এই জায়গায়, ঠিক কারণ ওখান আছে। থেকে কোশ্চেন হয় সম্মুদ্ধি কি আর সম্বোধন কি। চমু শব্দটি হলো কোন লিঙ্গান্ত? স্যার স্ত্রীলিঙ্গম। স্ত্রীলিঙ্গান্ত। চমু মানে হলো স্ত্রীলিঙ্গান্ত। সৈনিক। চমু মানে হলো অপশনটা কি হলো? এইটা হচ্ছে এ। এ। চমু শব্দটি হলো কোন লিঙ্গান্ত? স্ত্রীলিঙ্গান্ত। চমু মানে হলো সৈনিক। আগের দিন পড়ার সময় বলেছিলাম
অর্থ সৈনিক বোঝালো, এটা কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ। কৃত না, একই রকম, বোঝাচ্ছে স্ত্রীলিঙ্গ কিন্তু বোঝাচ্ছে সৈনিক, কিন্তু উত্তর হবে স্ত্রীলিঙ্গ। নাসিকা নাম বিকল্প রূপ হলো কোনটা? সি নসাম। নসাম। সি নাসিকা নাম বিকল্প রূপ হবে নসাম। নসাম। সি অ্যান্সার হবে। হ্যাঁ, ও হ্যাঁ, চারেরটা সি। 5 নাসিকা শব্দের সপ্তমান্ত রূপ কোনটি? স্যার সবগুলো ডি, অল অফ দিস। সবকটাই। নসিও হয়, অল অফ দিস। নসুও হয়, আর নসও হয়, অল অফ দিস। উর্মি শব্দের দ্বিতীয় আর বহুবচনের রূপ কোনটা? উর্মি। সি, সি সি উর্মিহি। সি স্যার, উর্মি দীর্ঘি বিসর্গ। দেখো, উর্মি মানে হলো ঢেউ, দীর্ঘ ময়লে ভাসে উর্মি, যেটা হলো মতি শব্দের মতো হয়। অর্থাৎ মতি শব্দের দ্বিতীয় আর বহুবচনে কি হয়? ম তয় দীর্ঘ বিসর্গ, এখানে হচ্ছে দীর্ঘ ময়লে দীর্ঘ বিসর্গ। বসতে এই পদটি হলো কি? সি সম্বন্ধিত পদ। কোথা থেকে আসছে বসতি শব্দটা? স্যার মতি শব্দের মতো। মতি মতি শব্দের শব্দের মতো। সম্বোধনের একবচনের মতে হয়, এই জন্য এখানে বসতে হয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ব্যাপারটা। মূল শব্দটা কি বলতো? বসত, বসতি বসতি। বসতি শব্দ বসতি একটা শব্দ। আছে। বসতি একটা শব্দ আছে, আর বসতি একটা ধাতুর রূপও আছে। বস ধাতু থেকে লক্ষ্য করবে। বসতি, বসত, বসন্তি, একটা রূপও পাই আমরা। মানে তাই এখানে আমি বসতে এই পদটি হলো কি, তিঙন্ত পদ হলে কিন্তু রূপটা হতো বসতি, বসতি, বসত, বসন্তি, সেই রূপটা হতো। অশুদ্ধ পদ না, অশুদ্ধ পদ না, এটা এটা সম্বোধিত পদ। বসতি শব্দের সম্বোধনের এক বচন বসতে। পয়স্বিনী সমপর্যায়ের শব্দ নিম্নের কোনটি? অল অফ দিস। অল অফ দিস। এটা একটু জ্ঞানাকর কোশ্চেন, সোজা কথা বলতে গেলে। স্যার এটা বুঝতে পারছি না। স্ত্রীলিঙ্গ শব্দ, ধেনুও স্ত্রীলিঙ্গ শব্দ, তাই। পয়স্বিনী হলো গরু, মানে দুগ্ধ প্রদানকারী গরু, পয়স্বিনী। সমপর্যায়ের শব্দ নিম্নের কোনটি? স্যার ধেনু হবে, ধয়েকার দন্তন হস্য। ধেনু বলতে কিন্তু গাভীকেই বোঝায়। হ্যাঁ গো হ্যাঁ। শব্দের দ্বারা পুরুষ গরুকে বোঝায়, অনেক ক্ষেত্রে স্ত্রী গরুকে ধরা হয়। পুংগব বলতে পুরোপুরি ষাঁড়কে বোঝায়। ঠিক আছে, তাহলে এখানে মোর অ্যান্ড মোর অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এটা, মোর অ্যান্ড মোর অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এটা। স্যার এবি, এবি হতে পারতো। যদি এ বি তো অপশন দিইনি আমি। গোটা কিন্তু মুখ্যত মানে পুরুষ গরুকেই বোঝায়, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে সংস্কৃত ব্যাকরণে গো শব্দের দ্বারা স্ত্রী গরুকেও বোঝানো হতো। ঠিক আছে, পুংগব তো পুরোপুরি ষাঁড়, বুঝতেই পারছো, পুরুষ গরু। তাই এখানে মোর অ্যান্ড মোর অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এটা। দেখবে সিটেতে এই টাইপের কোশ্চেন দেয়, ভালো করে লক্ষ্য করে দেখবে। সমপর্যায়ের শব্দ কোনটা? ওদের হিন্দি ভাষায় থাকে বা সংস্কৃত ভাষায় থাকে, কিন্তু এই টাইপের কোশ্চেন থাকে। শ্রীয়াম বিকল্প রূপ কোনটি? স্যার অপশন এ, শ্রীনাম। এ সি নাম। নাম। সি অ্যান্সার হবে। সি। স্যার এটা তো মনে হবে দন্তেনও রয়েছে। হ্যাঁ, অপশন এ মূর্ধন্যই তো স্যার। রয়েছে। এই হবে। এই চক্রবর্তীরা কি বলো, ঠাকুর মশাই কি বলছে বলো আমাকে একবার। তোমার বলছিলাম নামটা? দন্তেনের মতো লাগছে আর কি। না, এটা মধ্যে না, তবে উপরে টেনে, বলছিলাম মধ্যে উপরে টেনে দিচ্ছি, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো। মূর্ধন্য হবে এটা বলছিলাম। মধ্যনে করেছি, ভালো করে ছিল লক্ষ্য করো, এটা কি উপরে দিয়ে কি টেনেছি আমি, এটা অংশটা দেখো, মধ্যনে উপরে দিয়ে টেনেছি, লক্ষ্য করে দেখো একবার। দেখছো? ঠিক আছে। মানে এগুলো আছে, মানে কি হলো, হাতে লেখা তো, প্রিন্ট নয় তো, প্রিন্ট হলে তুমি মধ্যে ক্লিয়ার করতে পারো। আস্তে আস্তে আমার হাত লেখার সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে, তুমি এটা মধ্যে ধরবে তখন তুমি এটা। আর এখানে হসন্ত দিইনি, লক্ষ্য করে দেখতে পাচ্ছ, এখানে বিসর্গ দিয়ে দিয়েছি। সশ্রী শব্দের দ্বিতীয়ান্ত রূপ নিম্নের কোনটি? স্যার এখানে স্যার কোনোটিই ভুল সবগুলোই নয়। স্যার তো ভুল ভুলটা স্যার, আছে, এখানে তো সবগুলো কোনো আছে। অপশনই নেই। একজন 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 শুনতে পাইনি কিছু। সবই তো ভুল স্যার স্যার আছে এখানে সবগুলোই এখানে। ভুল দেওয়া যেটা আছে। আছে, ওখানে বিসর্গ যদি থাকতো তাহলে ওটা হতো। হ্যাঁ, কারেক্ট, একদম বিসর্গ হলো কারেক্ট। তো আর কি।
একদম কারেক্ট, আমি ইচ্ছা করে এটা দিয়েছি যাতে দেখিয়ে ধরতে এটা পারি নান তুমি। অফ দিস হবে। একদম, এখানে বিসর্গ নেই। স্যার অ্যান্সার গুলো সব ভুল আছে। সব ভুল। ইচ্ছা করে যে ধরাটা দিয়ে তো দেওয়া কোশ্চেনটা তোমার যে দৃষ্টি দিয়ে খোলে। দ্বিতীয় শব্দের সপ্তমীর এক বচন কি হবে? দ্বিতীয়। স্যার এটা বি আর সি দুটোই হবে। দ্বিতীয়। কি হবে বলো? এবার স্যার দ্বিতীয় এটা ঠিক হবে, এটা দ্বিতীয়। স্যার বি আর সি হবে। বি আর সি হবে, এখানে তো অপশনই নেই। হ্যাঁ তো দ্বিতীয় শব্দ যদি পুংলিঙ্গান্ত হয় তাহলে তো দ্বিতীয় হবে সপ্তমীতে। কিন্তু দ্বিতীয়া আমি এটা রূপা স্ত্রীলিঙ্গে আছে। দ্বিতীয়া শব্দ। বিআরসি রূপ দেওয়া আছে দ্বিতীয় বিআরসি শব্দ, স্যার। স্ত্রীলিঙ্গ শব্দ, ঠিক আছে? দ্বিতীয় কোনোভাবেই হবে না, ঠিক আছে? চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী। সপ্তমীর এক বচনের রূপ হয় দ্বিতীয় সাম না দ্বিতীয়ায়াম। দেখো চোখে দেখে নাও একবার। হুম। দেখো, দ্বিতীয়া ও তৃতীয়া শব্দের চতুর্থী পঞ্চমী ষষ্ঠী শব্দের এক বচনে প্রভেদ আছে। দ্বিতীয় স্বাম দ্বিতীয়ায়াম, ঠিক আছে? দেখতে পেলে তোমাদের বই থেকে কোশ্চেন, আমার বাইরে কোনো কোশ্চেন না, এবং তোমরা ধরতেও পেরেছো কোশ্চেনে, খুব ভালো লাগলো। দেখো, দ্বিতীয় সাম দ্বিতীয়ায়াম, দেখতে পাচ্ছ? অতএব অ্যান্সার হবে কোনটা? নট অল অফ দিস। কোশ্চেন হবে কি? বি অ্যান্ড সি বোথ। পিএনসি। তুমি ধরতে পারছো স্যার কোশ্চেনটা, খুব ভালো আমার আছে। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। বলছি এই প্রথম দিকে যে কোশ্চেনটা হলো লক্ষ্মী শব্দের প্রথমান্ত রূপ কোনটি, তারপরে নাসিকা শব্দের সপ্তমান্ত রূপ কোনটি, এই ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে প্রথম একবচন দ্বিবচন বহুবচন সবকটাকেই আমরা ধরছি, হ্যাঁ, কোনো তাহলে বচন উল্লেখ সস্ত্রী করিনি। শব্দের, হ্যাঁ, তাহলে এখানে সস্ত্রী শব্দের ক্ষেত্রে আমরাও তো এখানে সবকটা রূপই ধরবো, তাহলে আপনি এখানে বিসর্গটাকে মেনশন করলেন কেন? এখানে তো আমরা প্রত্যেকটা ইসেকেই ধরতে হবে। ভুল আছে সেটা তো আলাদা ব্যাপার, আমি সেটা ধরছি না, যে বিসর্গ নেই এটা তো মিস্টেক, কিন্তু এখানে তো আমাকে তাহলে দ্বিতীয়ান্ত বলতে তো আমি তিনটে বচনকেই বোঝাতে হবে। হ্যাঁ অবশ্যই। বাট এখানে অপশন তো ষষ্ঠী শব্দের ক্লিবলিঙ্গের রূপ পাচ্ছ কোথাও? না। পাচ্ছি না আমরা। ষষ্ঠী শব্দ কোথায় পাচ্ছি চলো দেখা যাক একবার তাহলে। স্যার এ আর বি দুটো অপশনেরই বানান তো ভুল আছে, ওই জন্য হয়নি। ওই জন্য হয়নি। দেখো ষষ্ঠী শব্দ কোথায় হ্যাঁ পাচ্ছি হ্যাঁ খেয়াল, হ্যাঁ। না একবার আমি খেয়াল সেটা করে। বলছি না, না ভুল না আছে, কিন্তু না না যেহেতু স্যার মেনশন করলেন তাই বলছি। না না ঠিকই আছে। এই কোশ্চেন যত কোশ্চেন মাথার মধ্যে জাগবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে, তত পরীক্ষার মধ্যে তোমার কনফিডেন্স বাড়বে। কোথায় গেল গো? ষষ্ঠী শব্দে দেখো আমরা পাচ্ছি ভগিনী বা বোন অর্থে, স্ত্রীলিঙ্গ শব্দ, সেখানে বিসর্গটা হলে ঠিক হতো। কিন্তু দেখো এখানে যে রূপগুলো আছে সেখানে সব আমি আকার দিয়ে দিয়েছিলাম, দেখো আমি সব আকার দিয়ে দিয়েছিলাম, শাসা শাসা হ্যাঁ করে দিয়েছিলাম। আকারগুলো স্যার দেয়া হ্যাঁ ছিল স্যার ওগুলো। ওগুলো বললাম। না ওই এই যে বানান ভুলটা দেখে তো। কনসেপ্টটা ক্লিয়ার যত হবে নিজের মধ্যে, যত কোশ্চেন জিজ্ঞাসা জাগবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং ওটাই তোমার পড়ার মূল উদ্দেশ্য মনে রাখবে। এই যে সব আকার আচ্ছা দিয়েছি, হেমচন্দ্রের এত ভুল, আমি ওই জন্য পিডিএফটা দিয়ে দিয়েছি বইটা। হেমচন্দ্রের প্রচুর ভুল, একদম আমাকে ভুলে ভর্তি একদম। কনটাই যে ম্যাডাম সে প্রথমে বলেছিল স্যার হেমচন্দ্রের ভুল আছে, আমি কোনো অসুবিধা নেই, আমি এটা দিয়ে দেবো মানে। হ্যাঁ স্যার নোট করে নিয়েছি। স্যার মেদিনীপুরেও খুঁজেছি, পাইনি এই লেখকের বই। এসএসসি এত পরীক্ষার সময় ভুল হয় এসেছিল গো বইয়ে। বইটা প্রচুর পরিমাণে। পাইনি, এবার গেছিল খুঁজেছিল, পাইনি।
লক্ষ্য করো। স্যার প্রথম কোশ্চেনটা বুঝিয়ে দিন না। কোনটা গো? স্যার লক্ষ্মীটা একটু বলুন আরেকবার। লক্ষ্মী শব্দের প্রথমান্ত রূপটি হলো কি? দেখো আমি বলছি প্রথমান্ত রূপ, প্রথমা বিভক্তি রূপ মানে প্রথমান্ত রূপ। আমরা আগেটা কি পেয়েছিলাম, স্যার আমি আবার প্রথমান্ত চলে রূপ বলতে কি স্যার এক বচন দ্বিবচন বহুবচন হ্যাঁ আঙ্গিকে সব বোঝাতে গুলো প্রথমান্ত ভেবেছিলাম যে শুধু প্রথমের বহু এক বচনের বচন রূপটি হবে, হবে। কিন্তু প্রথমান্ত বলতে প্রথমার এক বচন দ্বিবচন বহুবচন সবকে বোঝাতে পারে। ঠিক আছে, প্রথমের এক আচ্ছা বচনের আচ্ছা রূপ এটা, এটা বহুবচনের রূপ, তাই বি আর সি বোধ হয়েছে। আবার দেখো এখানে কি সেটা আমি বলেছে, ভুল করেছি। এখানে দেখো এক বচন বলেছি, উল্লেখ করে মেনশন করেছি। আচ্ছা স্যার, হ্যাঁ বলো স্যার স্ত্রীটা কেন লক্ষ্মী হলো? এটা শব্দ কি কি নদী শ্রী শব্দ শব্দের মতন হয়? হলো? কোনটা? লক্ষ্মী শব্দ কি শ্রী শব্দের মতো হবে না? আচ্ছা আমি বলে দেবো। এটা একটাই স্যার, বিসর্গ, এটা বলুন না স্যার, অবিতন্তি, স্ত্রীটা এটা কি নদী শব্দের মতো হলো? তৈলক্ষ্মী, দীর্ঘইকারান্ত অবিতন্তি দীর্ঘইকারান্ত নদী, তৈলক্ষ্মী হৃদি সিনাম মোনাদিত, একটা শ্লোক আছে। শ্রী হ্রি ধি ভি স্ত্রী প্রভৃতি শব্দ ভিন্ন, অন্য শব্দগুলো নদী শব্দের মতো হয়, কিন্তু দেখো নোট, লক্ষ্মী অবি হুম, তন্ত্রী তরি শব্দের তরি প্রথমার লক্ষ্মী। এক বচনে বিসর্গ হয়, দেখতে পাচ্ছ, আর সব বিভক্তি নদী শব্দের তুল্য হয়। ক্লিয়ার হলো জায়গাটা? হ্যাঁ স্যার, কিন্তু সিটা কেন হলো? এই নদী শব্দের মতো হলো বলে সিটা হলো, যে লক্ষ্য যেটা বিসর্গ যেটা দেওয়া রয়েছে নদী নদ্দৌ নদ্দ, তাহলে কি হবে, নদী। লক্ষ্মী লক্ষ্ম লক্ষ্মা, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি যে কোশ্চেন গুলো দিই, কোশ্চেন গুলো খুব ভালোভাবে চিন্তা করো, 20টা কোশ্চেন করতে কিন্তু তোমার সময় লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি খুব এক্সপার্ট কেউ না হয়। শতং নারীজা রেখাঙ্কিত অংশটি কি? রেখাঙ্কিত অংশটি কি? অজহলিঙ্গ। সংখ্যা নয় কেন? স্যার অল অফ দিস। অল অফ দিস কে বললে ভাই? না স্যার, এটা হচ্ছে স্যার আমি বলছি, রিম্পা বলছি স্যার। রিম্পা মানে কি, আমার শালবনী রিম্পা না এই যে রিম্পা গো না বাগনান? স্যার, বাগনান থেকে বলছি, বাগনান। আচ্ছা আচ্ছা, দেখো এই কোশ্চেনটা আমি প্রত্যেককেই জিজ্ঞাসা করছি, শতং নার যে রেখাঙ্কিত অংশটি কি, কে পারবে দেখি বলতে দেখি। এখানে ও বলছে অজহলিঙ্গ, এই উত্তরটাই ঠিক, আমি উত্তরটা ঠিক আছে, অজহলিঙ্গ, কিন্তু স্যার এটা সংখ্যা নয়। ঊনবিংশতি শব্দের পরে সবকটাই তো অজহলিঙ্গ শব্দ হয়। ভেরি গুড, একদম ঠিক একদম ঠিক, আমি কোনো না বলছি না, কিন্তু এটাকে সংখ্যা হিসাবে কেন ধরলাম না বল? এটা ক্লিবলিঙ্গাত্মক শব্দ। তাও উত্তর আমার, আমি পছন্দ হলো না আমার। কেউ পারবে? একটু চেষ্টা করো, কোনো অসুবিধা নেই, বলো, এই তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করার মূল কাজ আমার, খুব বেসিক অংশ এগুলো। সব স্যার দিকই একটু তো হলো। বলবো? বলো। হ্যাঁ স্যার, আমি কিছু পড়িনি, তবু একটু বলছি। এখানে যে হ্যাঁ শতম নার্য, হ্যাঁ ওই ঊনবিংশতি সংখ্যার পর থেকে যতগুলো সংখ্যাবাচক শব্দ, তত কোটির আগে পর্যন্ত অজলিঙ্গ। হ্যাঁ কিন্তু স্যার এখানে পরিবর্তনটা হয়নি এটাই, যে যেহেতু নার্য আছে, এটা তো নারী, মানে হ্যাঁ স্ত্রীলিঙ্গ পদ আছে, আর হ্যাঁ শতং পদটা একই রকম রয়ে গেছে, হ্যাঁ পরিবর্তন হয়নি। তার হ্যাঁ জন্য এটাকে অজহলিঙ্গ বলা হয়েছে। এটা যেমন নারী আছে, এটা যদি পুংলিঙ্গও হতো, যেমন শতং পুরুষাহা বা শতং ফলানি, তখনও এটা পরিবর্তন হতো না। তুমি তাই একটা জন্য স্টেপ, এটাকে তুমি একটা অজহলিঙ্গ। না, দুটো স্টেপ ছাড়িয়ে দিয়ে বলে, পেঁয়াজের দুটো কথা ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু আমি যেটা খুঁজছিলাম সেটা কেউ বলছে না। তন্ময় চক্রবর্তী বলতে পারবে? স্যার একটু ভাবতে হঠাৎ করে ভুলভাল বলা যায় না। আচ্ছা ঠিক আছে, উষা ঘোষ কি আছে গো? হ্যাঁ স্যার বলুন। তুমি কোথা থেকে ক্লাস করছো গো? স্যার কৃষ্ণনগর থেকে, নদিয়া থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগর, ঠিক আছে। আচ্ছা সেই আলিপুরদুয়ারের যে আছো তোমরা, আলিপুরদুয়ার থেকে যে ক্লাস করছো, নর্থ বেঙ্গল থেকে একজন ক্লাস করছিল, দুজন তিনজন আছে ওখানে, যাই হোক ঠিক আছে ছাড়ো। দেখো, শতং নার্য রেখাঙ্কিত অংশটি কি না অজলিঙ্গ বিশেষণ, তোমরা যা বলেছো একদম ঠিক, উত্তরে কোনো ভুল নেই, কিন্তু সংখ্যা হলো না কেন? শতদ্বারের সংখ্যাকে বোঝায়, কেন হলো না বলো তো?
দেখো আমি অনুবাদের নিয়মটা চলে যাই আবার একবার লাভ নেই। গেল অনুবাদের নিয়মটা। দেখো এইখানটাতে ছিল, ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ঊনবিংশতি থেকে সংখ্যাবাচক শব্দগুলি অজলিঙ্গ হয়। এরা নিজ নিজ লিঙ্গ পরিত্যাগ না করে যে কোনো বিশেষ্যের বিশেষণ রূপে ব্যবহৃত হয়। ঊনবিংশতি জনাহা, ঊনবিংশতি স্ত্রিয়, ঊনবিংশতি ফলানি, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। কিন্তু লক্ষ্য করে দেখো, শত সহস্র করে তিনটি শব্দই ক্লিবলিঙ্গ। শতং লোকাহা মৃতা, সহস্রং লক্ষ বা লোকাহা অত্র সমাবেতা ইত্যাদি হলো। কিন্তু আমার কোশ্চেনটা ছিল কি, লক্ষ্য করে দেখো একবার, শতং নার্য রেখাঙ্কিত অংশটি কি? অজলিঙ্গ বিশেষণ একদম ঠিক, কিন্তু এটা যদি সংখ্যা, সংখ্যাটা কেন ভুল? যদি আমি লিখতাম এটা সংখ্যাবাচক বিশেষণ বা সংখ্যাবাচক শব্দ, তাহলে ঠিক ছিল। শুধু সংখ্যা বলতে গেলে তখন আমাকে লিখতে হতো এটা একদম কাউন্টিং করতে হতো, শুধু হয় এইটা করতে হতো কিংবা এটাকে উড়িয়ে দিতে হতো। ব্যাপারটা বুঝতে পারলে? না স্যার, বুঝলাম না, আরেকবার বলুন। যদি শুধু সংখ্যা, আমার তো পরীক্ষাতে সংখ্যা লিখে রাখার কোনো জায়গা নেই, যদি শুধু শতং, তালবেশ ত অনুসার শতম বা তালবেশ ত ময় হাসনে শতম লিখে রাখতাম, রেখাঙ্কিত অংশটি হলো কি, তখন সংখ্যা অজলিঙ্গ অব্যয় অলব বীজ থাকতো অপশন, তখন কিন্তু সংখ্যা বললে ঠিক ছিল। কিন্তু যেহেতু এখানে প্রয়োগটা হয়েছে অজলিঙ্গ বিশেষণ হিসাবে, কারণ নারী শব্দের সঙ্গে যোগ হয়ে গিয়ে এটা কোনো প্রকার আনচেঞ্জেবল থেকে গেছে, তাই এটা অজলিঙ্গ বিশেষণ হিসেবে মার্ক হবে, কখনোই সংখ্যা হিসেবে মার্ক হবে না। ব্যাপারটা বোঝা গেছে এবারে? স্যার, স্বতন্ত্র কেমন করে করবো? স্বতন্ত্র না স্যার, শতারে আমি কি এখনো বলছি বুঝিনি। না এক মিনিট, বুঝলেন এক মিনিট, না? এক মিনিট, যে প্রথমে বলছে প্রথমে বলো, তারপর একজন বলবে। যে প্রথমে বলছিলে বলো। আমি আমি বুঝিনি স্যার, আরেকবার বলুন। শতং নার্য, হুম। নার্য শব্দটা কোথা থেকে এসছে? নারী শব্দের প্রথমার বহু বচনে এসছে, নারী শব্দ থেকে। নার্য হয়েছে হুম। প্রথমার বহু বচন। হুম। এবং এটা কি শব্দ? স্ত্রীলিঙ্গ শব্দ। স্ত্রীলিঙ্গাত্মক শব্দ। আমি ফিমেল লিখে রাখছি, ঠিক আছে। এর এটা শুধু বিশেষণ হয়েছে, মানে না বহুবচনান্ত যে নারী শব্দ কিন্তু তার লক্ষ্য বিশেষণ করো, হয়েছে। লক্ষ্য করে দেখো, শতং নার্যর মধ্যে এটা একটা স্ত্রীলিঙ্গ বহুবচন শব্দের বিশেষণ প্রয়োগ করছি, কিন্তু শতং পত্রের মধ্যে কোনো চেঞ্জ আনছি না। একটা শব্দের মধ্যে কখন চেঞ্জ আসে না? যখন সেটা অজহলিঙ্গ বিশেষণ হিসাবে প্রয়োগ হয়। কারণ অজহলিঙ্গ বিশেষণের মূল ক্রাইটেরিয়া হলো সেটা যে কোনো শব্দের সঙ্গেই বসতে পারে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ শব্দের সঙ্গে বসতে পারে, কিন্তু তার নিজের লিঙ্গ কখনো সে ত্যাগ করে না। এতটা বোঝা গেছে কি বোঝা যায়নি? হুম। হ্যাঁ হ্যাঁ, বোঝা বোঝা গেছে। গেছে তো? দেখো এখানে সেটাই হয়েছে। হুম। শতং পত্রা একটা স্ত্রীলিঙ্গ শব্দের প্রথমার বহুবচনের বিশেষণ হিসেবে প্রয়োগ হয়েছে, তাই এটা হলো কি শব্দ না? অজলিঙ্গ অজলিঙ্গ শব্দ। বিশেষণ শব্দ, কারণ এটা স্ত্রীলিঙ্গের বিশেষণ হিসেবে স্ত্রীলিঙ্গ শব্দে রূপান্তরিত হয়নি। কিন্তু যদি হুম। পরীক্ষায় কোশ্চেন থাকতো শতং রেখাঙ্কিত অংশটি হলো কি, সংখ্যা, অজলিঙ্গ, অব্যয়, অলব বীজ, কি হবে তখন? সংখ্যা। সংখ্যা। তখন সংখ্যা। এবার ক্লিয়ার হয়েছে জায়গাটা? হুম। একটা কোশ্চেনের মধ্যে আমার কোশ্চেন গুলো কিন্তু খুব ক্রিটিক্যাল হয়, আমি বারে বারে বলছি। তুমি যদি যত মাথা খাটাবে তোমার কিন্তু মাথা তত স্যার, খুঁজবে। যদি অপশানে থাকতো সংখ্যা প্লাস অজলিঙ্গ, হবে না, তাহলেও অজলিঙ্গ, শুধু অজলিঙ্গ, অজলিঙ্গ হবে। অজলিঙ্গ বিশেষণ, অজলিঙ্গ মানে কি, সেটা বিশেষণ পদ। অজলিঙ্গ বিশেষণ পদটা তো আমাকে প্রুফ করতে হবে কারোর সঙ্গে বসিয়ে, তাকে তো প্রয়োগের জায়গা দেখাতে হবে। আমি যে নারী পদটা কেটে দিলাম তো, নার্য পদটা কেটে দিলাম তো, বুঝতে পারলে? আর আরেকটা কথা, হুম। হুম। আমি বলছি অজলিঙ্গ তো মানে আপনার ক্লিবলিঙ্গের দ্বিতীয়ার একবচন হয়। দেখে নাও আবার, সব তো দিয়ে দিছে।
না এটা নয় তো। না, আমি আপনাকে জিজ্ঞেস করছি, এটা তো দ্বিতীয়ার একবচনই হয়। না, অজলিঙ্গ শব্দ সবসময় কারো সঙ্গে কোনো দিকে আনচেঞ্জেবল, সবসময় ক্লিবলিঙ্গে প্রথম আর একবচন হয়, দ্বিতীয় নয়, প্রথম আর একবচন হয়। দ্বিবলিঙ্গে প্রথম আর একবচন। হ্যাঁ, এত বড় বড় করে নোটে আগের দিন বুঝালাম তো তোমাদের, তুমি ছিলে তো ক্লাস আগের দিন। হ্যাঁ, ছিলাম তো, হ্যাঁ, কিন্তু এখানে ওই মানে লেখা আছে শত সহস্র লক্ষ, এই তিনটি শব্দই ক্লিবলিঙ্গ, ক্লিবলিঙ্গ লেখা বচনটা আছে, কিন্তু কিছু লেখা বচন নেই স্যার। লেখা নেই। এই হ্যাঁ। যে দেখো, হুম। শত সহস্র তিনটি শব্দ ক্লিবলিঙ্গ, ঠিক আছে? হুম, এই বচন লেখা নেই। ওইসব ক্লিবলিঙ্গ প্রথম আর একবচনে হয়, একবচন হ্যাঁ, হয়। আর এই যে দেখো, অজলিঙ্গটা একবার তার দেখুন। সূত্রটা তুমি এখানে পেয়ে যাচ্ছ, ঊনবিংশ যে শতকের শব্দ সন্ধ্যাবর্তী শব্দগুলি অজলিঙ্গ, এরা নিজ নিজ প্রয়োগ না করে যে কোনো বিশেষে বিশেষণ রূপে ব্যবহৃত হয়। তার আগে চলে যাও, কতগুলি পদ বিশেষণ রূপে ব্যবহৃত হলো বিশেষের অনুরোধে নিজ নিজ লিঙ্গ পরিত, এরা পদগুলি এখানে অজলিঙ্গ বলা বচন হয়। উল্লেখ নেই স্যার। এগুলো সবসময় এক বচনে প্রয়োগ হয়, এগুলো ক্রিয়া বিশেষণ দ্বিবচন নয়, সবসময় এক বচনে প্রয়োগ হয়। মানে এক বচনে প্রয়োগ হয় না, এক বচনের রূপটা লাভ করে, কিন্তু যেখানে কিন্তু যেমন ক্রিয়া সেখানে তেমন। বিশেষণে তো, ক্রিয়া কিন্তু বিশেষণ কি স্যার অজলিঙ্গ ক্রিয়া কি একই? বিশেষণে তো দ্বিবচন হয়। ক্রিয়া বিশেষণ আর অজলিঙ্গ বিশেষণ কি একই জিনিস? আমাকে বলো, না দুটো না না। আলাদা জিনিস। আগের দিন যে নেক্সট যে কোশ্চেনটা দেবো, সেট 4, সেখানে ক্রিয়া বিশেষণের যে কোশ্চেন গুলো আছে, তোমাদের মাথা ঘুরে যাবে একদম, বললাম। কোশ্চেনটা প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে, বাড়াবো, ওই জন্য দিয়ে দিই। চলো এবার চলে যাই, এগিয়ে যাই। পঞ্চসহস্রাণী রেখাঙ্কিত অংশটি হলো কি? এটাও অজহলিঙ্গ। অজহলিঙ্গ। ঠিক করে বলো। স্যার সংখ্যা। আর কেউ বলতে পারবে? স্যার স্যার সংখ্যা, শ্রেণী সংখ্যাটাই মনে হচ্ছে। আর কেউ এখানে তো সংখ্যাটাই হবে, যেহেতু পঞ্চ সহস্রাণী বলেছেন। না, বিশেষ অর্থগুলি বিশেষত রূপে ব্যবহৃত হয়। এবং এদের বলো যে বলো লিঙ্গ বলো বলো হলো বলো, লাস্টে একটা কিছু কথা বলতে বলো, সেটা বলো 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 বলো। বিশেষ অর্থগুলি বিশেষত রূপে ব্যবহৃত হচ্ছে স্যার। কারেক্ট, এখানে এটা বিশেষ্য। বিশেষত হবে। নিশ্চয়ই বুঝতে স্যার পারোনি তো। স্যার এটা একটু বুঝিয়ে দিন। এটা বোঝাবো না, এটা বাকি রাখবো, তোমরা পড়ে আগে নিজের মাথাটা খোলো। বুঝিয়ে দেবো, পরের দিন বোঝাবো। বোঝাবো একদম 100% বুঝিয়ে দেবো, কিন্তু পরের দিন বোঝাবো। আগে নিজের মাথাটা খাটাও, তাহলে সারা জীবন মনে থাকবে। ওই নোটস থেকে, ব্যাকরণ কৌমুদি থেকে বারে বারে পড়ো, ঘুরে ঘুরে, কোথায় ঠিক উত্তর পেয়ে যাবে। আমি বুঝিয়ে দেবো, কথা দিচ্ছি, পরের দিন বুঝিয়ে দেবো, একদম শিওর। আগে তোমরা জিনিসটা নিজের জিজ্ঞাসা নিজে খুঁজো, তারপর বুঝিয়ে দেবো। বই যত ঘাঁটবে তত জ্ঞান বাড়বে প্রত্যেক মুহূর্তে। নৃপ সর্বেশাং প্রজানাং রক্ষক, অশুদ্ধ অংশ কোনটি? স্যার অপশন বি, স্যার বি, সর্বেশাং। বি সর্বেশাঙ্কা। কেন গো? মানে প্রজা শব্দ স্যার হচ্ছে যেহেতু আকারান্ত। প্রজা স্যার আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সেই জন্য সর্বেশাঙ্কা সর্বাসাম হবে। ভেরি গুড, একদম সোজা কোশ্চেন হুম, এটা। বহুবচনান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। দেখো, নৃপ মানে রাজা, সর্বেশাং প্রজানাং রক্ষক, রাজা হলেন সমস্ত প্রজাদের রক্ষক, অশুদ্ধ অংশ কোনটি? এখানে দেখো, বিশেষ বিশেষণ সম্পর্ক, বিশেষের যে বিভক্তি যে লিঙ্গ যে বচন, বিশেষণের সেই বিভক্তি সেই লিঙ্গ সেই বচন হয়।
প্রজা শব্দটা কি হচ্ছে? স্ত্রীলিঙ্গ শব্দ। এখানে ষষ্ঠীর বহুবচনে আছে, যদি প্রজা শব্দ সবসময় বহুবচনে প্রয়োগ হয় তাহলে সর্বেসাং নয় কি হবে এটা? সর্বাসাং। সর্বাসাম। বোঝা গেল? কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। না স্যার। হ্যাঁ স্যার, একবার বুঝিয়ে দিন না স্যার। নৃপ সর্বেসাং প্রজানাং রক্ষক, অশুদ্ধ অংশ কোনটি? নৃপ সমস্ত রাজা প্রজাদের রক্ষক, অশুদ্ধ অংশ কোনটি? নৃপ মানে হলো রাজা, সর্বেসাং মানে সমস্ত, প্রজানাং মানে প্রজাদের, রক্ষক মানে রক্ষা কর। এখানে বিশেষ্য বিশেষণ সম্পর্কের মধ্যে কোনটা আছে? এই দুটো অংশ আছে। বিশেষ্য কোনটা? এটা হলো বিশেষ্য, প্রজা হলো বিশেষ্য, এবং প্রজাটা কি লিঙ্গ শব্দ? আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। স্ত্রীলিঙ্গ শব্দ। তার ষষ্ঠীর কি হয়েছে এখানে? বহুবচন। বহুবচনে প্রয়োগ হয়েছে, তাহলে তার বিশেষ, এটা যদি বিশেষ, তাহলে বিশেষণটা কি হবে? সেটাও কিন্তু কি হবে? স্ত্রীলিঙ্গে বহুবচন। ষষ্ঠীর বহুবচন হবে। তাহলে সর্বশব্দ স্ত্রীলিঙ্গে সর্বা সর্বে সর্বা সর্বাম সর্বে সর্বা সর্বায় সর্বাভ্যাম সর্বাভি সর্বস্ময় সর্বাভ্যাম সর্বপ সর্ব সর্বস্মা সর্বস্ম সর্বস্ব সর্বে সর্বসাম, এই যে সর্বা সাম। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। কারো কোনো জিজ্ঞাসা আছে? অনেকে কোনো মুখই খুলেনি দেখছি আমি। পরের কোশ্চেন, সমুদ্রস্থ জল লবণাক্ত, অশুদ্ধ অংশ কোনটি? স্যার সি, জল। স্যার বি 2 and 3। 2 and 3 হবে। একজন একজন করে উত্তর দাও ভাই। স্যার কি বি পাবো? সি জল 2 হবে। আর 3 হবে। সবার জলম সঙ্গে বলো। হবে স্যার। জলম হবে না স্যার, সি করেছি। সি করেছো লবণাক্তটা। আচ্ছা, বি কে করেছো? না স্যার বি আমি করেছি স্যার স্যার, সি 2 করেছি স্যার জল। বি করেছি, বি। কি করেছি? দেখো, সমুদ্রস্থ জল লবণাক্ত, সমুদ্রের জল লবণাক্ত। সিম্পল কোশ্চেন একদম। একটু আগে আমাকে বলছে জল শব্দটা কি সংস্কৃতে পাওয়া স্যার যায়? না, জলটা স্যার ক্লিবলিঙ্গ শব্দ, শব্দ। আর তার বিশেষণ লবণাক্ত ক্লিবলিঙ্গ হবে। দেখো, জলম লবণাক্তম। যে বিভক্তি যে পুরুষ যে বচন সেই বিভক্তি সেই পুরুষ সেই বচন একই। সমুদ্রস্থ জলম লবণাক্তম, এটাই হবে হ্যাঁ উত্তর। স্যার, সমুদ্রস্থ জলম লবণাক্তম, ঠিক আছে, রাইট। বৃক্ষে বৃক্ষে বিহগা কুজন্তি, রেখাঙ্কিত অংশটি সংকুচিত করো, কি হবে? বৃক্ষেষু। এটা বৃক্ষের কি হবে? তা দুটো বছর বৃক্ষে বি বৃক্ষে করেছি। বৃক্ষ হওয়া উচিত তো। আর এখানে দেখো, এটা বৃক্ষেশুই ঠিক answer। গাছে 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 অর্থ এটাই ঠিক বোঝাচ্ছে। answer। গাছে গাছে বলতে গেলে তো অনেকগুলোই গাছ বোঝাচ্ছে। বৃক্ষে বৃক্ষে বলতে এটা যখন আমি সংকুচিত করবো তখন এটা বহুবচনে প্রয়োগ হবে, বৃক্ষেষু বিহগা কুজন্তি। কৃষ্ণার্থক পন্থায় শীতলং জলং জলদেহি, অশুদ্ধ অংশ কোনটি? শীতল জল। না স্যার 3 আর 4। ডি হবে মনে হয়। 1 3 4 স্যার, 1 ডি 3 হবে। 4 হবে। 1 3 4। কি হবে মনে হচ্ছে? দেখো, বাক্যের মধ্যে দুটো বিশেষ বিশেষণ জোড়া পাচ্ছি। কৃষ্ণার্থং পন্থায় শীতলহ জলহ দেহি, অশুদ্ধ অংশ মানে কোনটি? কৃষ্ণার্থ পথিক শীতল জল চাই। কৃষ্ণার্থ পথিকের জন্য শীতল জল দান করো, ঠিক আছে। পন্থায়, স্যার পান্থায় হবে না তো স্যার। দাঁড়াও কৃষ্ণার্তায় হবে না? দাঁড়াও, শেষ করে আমার কথা শেষ করতে দাও। কৃষ্ণার্থ পান্থায় হবে, পান্থায় হবে। এটা কি পান্থ একটা শব্দ আছে। মানে দিয়েটা হবে। না তাও হবে না। কৃষ্ণার্তায় পান্তায় শীতলং জলং দেহি। দাঁড়াও, শীতলং একটা ক্লিয়ার করি আমি। পান্থ মানে হলো পথিক, ঠিক আছে।
তাহলে যার জন্য দান করা হয় তাতে কি হয়? চতুর্থী বিভক্তি। আচ্ছা সম্প্রদান এবারে কেমন প্রতীক? তৃষ্ণার্ত প্রতীক। এটা বিশেষ্য। বিশেষে যে বিভক্তি যে লিঙ্গ যে বচন, বিশেষ সেই বিভক্তি সেই লিঙ্গ সেই বচন। তাহলে এখানে যেহেতু চতুর্থী হয়েছিল, এখানে কি হবে? তৃষ্ণার্তায় তৃষ্ণার্তায় পান্থায়। পান্থায়। আবার দেখো ডি যে জল, একটু আগে যে স্যার কথা জলটা বললাম, ক্লিবলিঙ্গ, এবার তার জলটা বিশেষণ ক্লিবলিঙ্গ শীতলটাও হবে, ক্লিবলিঙ্গ হবে। জলং জলং। শীতলং জলং দেহি। বোঝা গেল? আচ্ছা, মূর্খদের অনেক দোষ। স্যার মূর্খানাং অপশন ডিটাই তো হলো। হ্যাঁ, এইটা। মূর্খদের অনেক দোষ, সঠিক অনুবাদ কোনটি? মূর্খ গণস্য অনেকানি দোষানি, মূর্খানাং অনেকানি দোষানি, মূর্খস্য অনেকম দোষম, মূর্খানাং বহব দোষাঃ। ডি এরটা করেছি। স্যার ডি করেছি। স্যার মূর্খানাং বহব দোষাঃ। আচ্ছা, এটা কেন হলো না? স্যার গণ শব্দ নিত্য এক বচনান্ত, ওই জন্য গণস্য হবে না। আচ্ছা, তা এটা কেন হলো না? স্যার গণস্য মূর্খদের বলেছে, মূর্খদের এক গণস্য। এক বচন আছে। আচ্ছা, এটা কেন হলো না? এখানে তো বহু বচনেই আছে, অনেকানি দোষানি। স্যার দোষটা তো ক্লিবলিঙ্গ নয়। এইটাই হলো আপনি উত্তর। কেমন আছেন? এইটাই হলো উত্তর। দোষ হলো ক্লিবলিঙ্গ নয়, দোষ হলো পুংলিঙ্গ শব্দ। মূর্খানাং বহব দোষাহা। বহু শব্দ সাধু শব্দের মতো, সাধু শব্দ সাধব হচ্ছে, এখানে বহব হচ্ছে, এখানে দোষা হচ্ছে। ওটাই করেছি স্যার, কানাং ঠিক আছে, বহবদশা। এই অনেকে নতুন আছে। আমি আগের দিন যা কোশ্চেন দিয়েছিলাম সেখান থেকেই দিচ্ছি, কোনো 19-20 কিছু দিইনি, লক্ষ্য করে দেখবে। মেঘস্য গর্জনং সূত্রা সর্বে বিভ্রতি। বাক্যটি শুদ্ধ রেখে সংকুচিত করো। বাক্যটি শুদ্ধ রেখে সংকুচিত করো বলেছে। স্যার অপশন সি। স্যার সি হবে। স্যার সি হবে। মেঘস্য গর্জনং সূত্রা সর্বে বিভ্রতি, একটা সূত্র আমরা পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার ভিত্তার্থানাং ভয়হেতু। ভিত্তর্থনাং ভয়হেতু। ভয়হেতু। যেটা ভয়ের কারণ বা ভয়ের হেতু, সেখানে পঞ্চমী বিভক্তি হয়। মেঘস্য তাই গর্জনং গর্জনা সূত্রা সর্বে বিভ্রতি। এখানে দেখো, মেঘস্য গর্জনং শ্রুত্বা সর্বে বিভ্রতি। তাহলে সকলে ভয় পাচ্ছে কোথা থেকে? মেঘের গর্জন শুনে। মেঘের গর্জন শুনে। তাহলে মেঘের গর্জন শোনা এটাই ভয়ের বিষয় বা ভয়ের কারণ। তাহলে মেঘস্য গর্জনাৎ সর্বে বিভ্রতি, এটা ঠিক আছে, কিন্তু এটার চেয়েও আমার মনে হয় অলরেডি ডি যাবে। তার চেয়ে অনেক বেশি না, অলৌকিক কোনো হবে না, কারণ এই বিভেতি কখনো রূপটা হবে না, এখানে সর্বের সঙ্গে বিভেতি হবে না। সর্বে তার ক্রিয়াপদ কি হবে? বিভ্রতি হবে না। তাহলে মেঘ গর্জনাৎ, মেঘ গর্জনা সর্বে বিভ্রতি, এটা হবে। মেঘ গর্জনাৎ সর্বে বিভ্রতি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এইটা আমি করেছি। দেখো, এটাও সংকুচিত হয়েছে, কিন্তু এটা তার চেয়ে মুখ সংকুচিত হয়ে গেছে। মেঘ গর্জনা করে দিয়েছি একদম। এখানে বিভক্তি আছে, এখানে কিন্তু একদম মেঘ গর্জনকে এক শব্দ করে দিয়েছি একদম। মেঘ গর্জনা সর্বে বিভ্রতি। স্যার হ্যাঁ, বলো। বি অপশনে যদি বিভ্রতি থাকতো হ্যাঁ, তাহলে কি হতো? হ্যাঁ হতো। আর ওই জন্য তো বিভেতি করছি, ইচ্ছা করে ভুল করেছি এখানে। আচ্ছা স্বর্গে যেহেতু আছে তাই বিভীত বিভ্রতি। কার্তিক ও নিপুণ ধনুর্ধর আসিত। স্যার এখানে নিপুণ শব্দটি ভুল দেওয়া আছে, মানে বানান ভুল। ডিটা করেছি।
নিপুণ করেছে তো, দন্তনাশ্রয় পয়ঃস্য মূর্ধন্য বিসর্গ হবে তো। হ্যাঁ 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 স্যার, এখানে দীর্ঘকার আছে, এটা ভুল আছে। ওই যে আগের স্যার দিন ওটা একজন আবার ক্লিবলিঙ্গ হবে স্যার, ওটা স্যার নিপুণটা আবার ক্লিবলিঙ্গ হয়ে যাবে। ওই তো করলাম। কালিগ যেমন কোনো দেবতা হয় না, কালিকা বলে একটা দেবতা হয় সংস্কৃতে, ঠিক আছে। কার্তিক বলে কোনো দেবতা হয়নি, হয় হয় কার্তিকেয়। তোমার সম্ভবে পড়ছিলে কার্তিকেয় নামটা, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। কার্তিকেয়। না কার্তিক হ্যাঁ পড়ছিলে? স্যার। না, কার্তিক। না না, কার্তিকেয়। তাহলে এখানে কি প্রয়োগ করা আছে? তাহলে এখানে 1 এবং 2 এটা হবে। হুম তাহলে এখানে কার্তিক হবে না, কার্তিকেয় নিপুণ ধনুর্ধর আসিত। হুম বুঝতে পারলে? এখানে দীর্ঘ বানানটা ভুল আছে, আর এখানে কার্তিকেয় হবে। তাহলে স্যার অপশন এ। সোজা সোজা জিনিস, কিন্তু কত আমাদের অজানা, বুঝতে পারলে জিনিসগুলো? একদম বেসিকের চেয়ে বেসিক জিনিস এগুলো। স্যার, হ্যাঁ বলো। মানে এখানে কার্তিকেয় নিপুণ ধনুর্ধর আসি, হ্যাঁ কার্তিকেয় বিশেষ্য পদ, এবার হ্যাঁ ধনুর্ধরটা হলো বিশেষণ পদ। এবার কিরকম ধনুর্ধর? নিপুণ ধনুর্ধর। হ্যাঁ। তাহলে তো স্যার নিপুণটা তো বিশেষণের বিশেষণ হচ্ছে। না, কি করে বিশেষ বিশেষ হচ্ছে? সে নিপুণ ধনুর্ধর মানে কিরকম ধনুর্ধর সেটা নিপুণ ভাবে দেখানো হচ্ছে, ওটা তার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে তো স্যার ধনুর্ধরের। কার্তিকেয় হলো কর্তা। ওকে, প্রথমের এক বচনেই আছে, ঠিক আছে। কি ছিলেন? ধনুর্ধর ছিলেন। ধনুর্ধর ছিলেন, যিনি ধনুক ধরতেন, ধনুর্ধর। কেমন ধনুর্ধর? নিপুণ ধনুর্ধর। এখানে বিশেষ বিশেষণ না, এখানে শুধু দুটো পদই, কিন্তু এখানে একটা বিশেষ্য একটা বিশেষণ, নট বিশেষণের বিশেষণ, এখানে আসেনি না বিশেষণ। স্যার, ধনুর্ধর তো বিশেষ্য নয়, যে ভালো ধনুক চালাতেন বলে তাকে ধনুর্ধর বলা হচ্ছে। এই যে অংশটা তোমরা বারে বারে ভাবছো এটাকে বিশেষণ, বিশেষণটা কিন্তু এখানে এটা বিশেষণ নয়, এটা বিশেষণ নয়। তো কার্তিক যদি বিশেষ্য হয়, কার্তিকের তো ভালো সে ধনুক মানে ধনুর ধারী ছিল বলে তার তো এই অবস্থা, মানে তার তো গুণ বোঝাচ্ছে এটা, তাহলে কেন বিশেষণ নয়? তুমি নিজে চিন্তা করবে, বাড়িতে বসে ভালো করে চিন্তা করবে, ভালো করে চিন্তা করবে, তারপরে উত্তর দিবে। তোমরা বলতে চাইছো এই জিনিসটা এরকম করতে। কার্তিকেয় নিপুণং ধনুর্ধর আসিত। তোমরা ধরছো কার্তিকেয়টাকে বিশেষ্য ধরছো, এটাকে বিশেষণ ধরছো, আর এটাকে হচ্ছে বিশেষণের বিশেষণ তো। হ্যাঁ স্যার, আমি তো তাই করেছিলাম। তোমাদের অ্যাঙ্গেল থেকে যেটা করলে এটা বিসর্গ হয়ে যাবে, যে ক্রিয়া বিশেষণ নিপুণং ধনুর্ধর আসিত। তোমাদের অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে এটা হচ্ছে। আমি কিন্তু এই অ্যাঙ্গেল থেকে কোশ্চেনটা হুম করি, ঠিক আছে। তোমাদের চিন্তা ভাবনা ঠিক আছে, আমি না বলবো না, কিন্তু আমি এটা করেছিলাম কার্তিক। আমি কার্তিক আমি এই বিশেষ মানে বিশেষণের বিশেষণ ভেবেই ওই অপশন ডিটা করেছিলাম আর কি। আচ্ছা, না আমি অ্যাকচুয়ালি এটা কোশ্চেনটা করেছিলাম ধনুর্ধরটা, ধনুর্ধরটাকে আমি বিশেষণ ধরিনি অ্যাকচুয়ালি।
তবে তোমাদের অ্যাঙ্গেল থেকে তোমরা যেটা বলতে চাইছো সেটা কিন্তু আমি ভেবে দেখলাম, সেটা করলেও করা যায়। আমি কিন্তু এখানে কোশ্চেনটা করিনি একবারও। তোমরা যে অ্যাঙ্গেলটা থেকে উত্তরটা ভেবেছো সেটা কিন্তু করা যেতে পারে, আমি একদম না বলবো না। যাই হোক, বুঝতে পেরেছি ক্লিয়ারটা, কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যা পড়িয়েছিলাম তার মধ্যেই কোশ্চেন দিয়েছি, বাইরে একটাও দিইনি। আমার অনুবাদে করে নিয়েছিলাম। আচ্ছা স্যার, বলো। হ্যাঁ, আর একটা কোশ্চেন মাথায় এলো। ধরুন আহ, ধরুন বলা হচ্ছে রাম একজন সৈনিক ছিলেন, হ্যাঁ? এবার এইখানে সৈনিক পদটা বিশেষ্য না বিশেষণ? বিশেষ্য। বিশেষ্য। বিশেষ্য? হুম। রাম কে ছিল? রাম সৈনিক। বিশেষ্য। কেমন সৈনিক ছিল স্যার বলছো? এগুলো, স্যার এগুলো কি বিধেয় তাহলে বিশেষণ তো বলা হয়? তাহলে তো ধরো তাহলে বিশেষ্য হবে, আমি বিশেষণ সেই হবে না। অনুযায়ী কোশ্চেনটা করেছিলাম। তার মানে এই জন্য আমি ভাবতে বললেন, আমি ভাবলাম বসে বসে যদি কেউ সৈনিক হয় বা কেউ শিক্ষক হয় সেটাই তার বিশেষ্য হবে না বিশেষণ হবে? আমি তাহলে সেই অ্যাঙ্গেল থেকে কোশ্চেনটা বলেছি, এবার স্যার তাহলে এটাও তোমার এগুলোকে তাহলে বিশেষ। ওর আরেকটা বিধেয় একটা বিশেষণ বলা হয়। ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে। স্যার হ্যাঁ বলো। স্যার বিধেয় বিশেষণ হলেও তো সেখানে ক্লিবলিঙ্গ হচ্ছে আর দ্বিতীয়ার একবচন হচ্ছে। ভিডিও বিশ্লেষণ হলে কেসটা অন্য হতো, কি হতো বলো তো? ধরো বলছি আমি, বালক সুন্দর, এরকম ব্যাপারটা হতো। ঠিক আছে, চলো আমি আরেকটা অংশ পড়াতে পারি, আরেকটা অংশ পড়ানো বাকি, কোশ্চেন বেকার হয়ে যাবে। এটা বোঝা গেছে তো মোটামুটি? হ্যাঁ স্যার। কোশ্চেন গুলো যখন দেবো সেটা কোশ্চেন খুব ভালোভাবে মানে চালিয়ে চেড়ে করে নেবো, সমস্যা আছে বুঝলো। 1 মিনিট ধরো, আমি একটু আসছি। হ্যালো। দেখো এবারে, এবার চলে যাই সন্ধিতে। স্যার আমি তো শুনতে পাইনি ওই ডিটা যেটা মানে 20 দাগে একটু আরেকবার বলে দিই, যেটা আমি বলছিলাম এক্সাম্পল হিসেবে। তাহলে এটা তো ডি কোনোভাবেই হবে না।
না, কার্তিকে তো প্রথমে ভুল আছে বলে দিচ্ছি, কার্তিক না না না, শব্দটা আমি বলছি এই যে মানে আমি যে ধনুর্ধর বিশেষণটা ভেবেছিলাম, নিপুণটা বিশেষণের বিশেষণ ধরেছিলাম, তাহলে ধনুর্ধরটা বিশেষণ নয়। আমি আমি কম করে যে কোশ্চেনটা করি তাতে ধনুধরে বিশ্লেষণ করি আমি। স্যার বলছিলাম ধনুর্ধর কি বিধেয় বিশেষণ হতে বিশেষণ। পারে? স্যার হ্যাঁ, বলো বলো বলো। বলছিলাম বিধেয় বিশেষণ উদ্দেশ্য অনুসারে হয়ে থাকে, যখন বিশেষ্যের পরে বসে সেটা বিধেয় বিশেষণ, এবং উদ্দেশ্য যে যে লিঙ্গ যে ব্যক্তি যে বচন সেই তাকে অনুসরণ করে বিধেয় বিশেষণ, এখানে বিধেয় বিশেষণ হিসাবে হয়েছে আমার মনে হয়। কিন্তু যখন অন্য বিভক্তি হয়ে যাবে সেটা মানে কর্ম হয়ে যাবে সেটা, যেহেতু আচ্ছা, বিশেষণের সংজ্ঞা কি? আমি এটা পড়লাম, আমি বললাম আর কি, না সাধারণত না না না, বিশেষ্য আমি বিশেষণ। শুধু তোমার নয়, অনেকের মধ্যে কোশ্চেনটা হচ্ছে রাম একজন ছাত্র, এখানে ছাত্রটা কি বিশেষণ? না, সেটা রাম একজন ছাত্র, এখানে আবার বিশেষণ ছাত্র না। যেমন ফুল লাল, রাম একজন ভালো ফুলটা ছাত্র, কি? ভালোটা কিন্তু ছাত্রের বিশেষণ। কিন্তু রাম খুব ভালো ছাত্র, রাম কেমন ছাত্র? ভালো, এটা তার হচ্ছে অন্যরা। কিন্তু রাম যখন বলছি ভালো ছাত্র, ভালোটা বিশেষণ, বিশেষণ হিসেবে প্রয়োগ হচ্ছে, কিন্তু ছাত্রটা তার অবস্থা। রাম একজন সংসারী, সংসারী তার অবস্থা। এখানে ধনুধরটা কিন্তু তার মধ্যে একটা তার বৈশিষ্ট্য, এখানে কোনো হুম, গুণ সেটা বোঝাচ্ছে না। এটা হুম, আচ্ছা চলো এবার সন্ধিতে যাই। সেটা পয়সা চিন্তা করা হয়েছিল। সন্ধিটা কোথায় গেল বাবা? চলো সন্ধি। স্যার বচন আছে হবে না? হ্যাঁ, বচন, বচন হবে না, সন্ধিতে পড়াবো। আচ্ছা, বচনে বচন কিছু কনফিউশন আছে। ও হবে, আস্তে আস্তে সব হবে। ঠিক আছে। দেখো সন্ধি, স্যার পরিভাষাটা করে দিতে পারতো ভালো হতো, পরিভাষা। না 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 না, সন্ধিটা আগে করাতে হবে, সন্ধি খুব বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমার। সংজ্ঞা পরিভাষায় যাবো, অবশ্যই যাবো। সন্ধি দেখো, সরসন্ধি। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, আকার পূর্ববর্ণে যুক্ত হয়। দেখো, স্বরসন্ধিটাকে আমি খুব সোজাভাবে পড়াচ্ছি। আমি পুরো সন্ধিটাকে একটা একটা স্ট্রাকচারের মধ্যে আনবো। ভালো করে দেখো, স্বরসন্ধি অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, আকার পূর্বে যুক্ত হয়। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। শশযুক্ত অঙ্ক শশাঙ্ক, উত্তমযুক্ত অঙ্গম উত্তমাঙ্গম, অর্ধযুক্ত অবধি অদ্যাবধি, দেবযুক্ত আলয় দেবালয়, রত্নযুক্ত আকর রত্নাকর, কুশযুক্ত আসনম কুশাসনম, মহাযুক্ত অর্ঘ মহার্ঘ, দয়াযুক্ত অর্ণব দয়ার্ণব, লতাযুক্ত অন্ত লতান্ত, মহাযুক্ত আশয় মহাশয়, গদাযুক্ত আঘাত গদাঘাত। জানি এগুলো কিছু বলার আমার জায়গা। স্বরসন্ধিকে আমি নোটসটা দিয়ে দিয়েছি অলরেডি গ্রুপে, বা এই বইয়ের পিডিএফটা দিয়ে দিয়েছি অলরেডি তোমাদের গ্রুপে। এই অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে আকার হয়, বা হর্ষইকার বা দীর্ঘইকার, হর্ষইকার দীর্ঘইকার হয়। এগুলো তোমরা প্রত্যেকেই জানো, এবং তার সঙ্গে রিলেটেড প্রচুর মানে উদাহরণ আছে। এগুলো তোমরা 99% জানো। হর্ষকার বা দীর্ঘকার বলছি, হর্ষকার দীর্ঘকার হয়, এও খুব ইজি জিনিস জানো। রিকারের পর রিকার দীর্ঘ রিকার হয়, এটাও তোমরা জানো প্রত্যেকে। এবার কি এই জিনিসটাকে এক কথা কি বলছে না, অকস্ম বর্ণে দীর্ঘ, এই তিনটে সূত্র, এই চারটা সূত্রকে। অকারের পর অকার কিংবা আকার থাকলে আকার হয়, হর্ষকার দীর্ঘ দীর্ঘকার বা দীর্ঘকার হয়, হর্ষকার বা দীর্ঘকারের পর হর্ষকার দীর্ঘকার হয়, রিকার পর রিকার দীর্ঘ রিকার হয়। এগুলো সবই কিন্তু কি হচ্ছে না, অকস বর্ণে দীর্ঘ সূত্রের দ্বারা হচ্ছে। অকার কিংবা আকারের পর হর্ষইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র, পূর্ণযুক্ত ইন্দ্র পূর্ণেন্দ্র, মহাযুক্ত ইন্দ্র মহেন্দ্র, লতাযুক্ত লতেব, গণযুক্ত ঈশ গণেশ, অবযুক্ত অবেক্ষণম। জানি আমরা প্রত্যেকে, অকার কিংবা আকারের পর হস্তকার দীর্ঘ ওকার হয়। কি হচ্ছে,
সূর্যোদয়, উদাহরণ দিয়ে মনে রাখবো। অকার কিংবা আকার ঋকার থাকলে অর হচ্ছে দেবযুক্ত ঋষি দেবর্ষি, হিমযুক্ত ঋতু হিমর্তু, মহাযুক্ত ঋষি মহর্ষি, দেবতাযুক্ত ঋষভ দেবতর্ষভ। পাচ্ছি একরকম ভাবে। অকার কিংবা আকারের পরে একার বা ঐকার থাকলে ওই মধ্যে ঐকার হয়। একযুক্ত একম একৈকম, তবযুক্ত ঐশ্বর্যম তবৈশ্বর্যম, সদাযুক্ত এব সদৈব, মতযুক্ত ঐক্যম মতৈক্যম। অকার কিংবা আকার পর ওকার বা উকার থাকলে ওই মধ্যে ঔকার হচ্ছে। জলযুক্ত ঔঘ জলৌঘ, গ্রামযুক্ত ঔঘ গ্রামৌঘ, সদাযুক্ত উদনম সদৌদনম, মহাযুক্ত ঔষধি মহৌষধি। এটা খুবই জিনিস। এটা কোন সূত্রের মধ্যে পড়ছে? না, এইগুলো পড়ছে, লক্ষ্য করে দেখো। এই আধগুণ সূত্রের মধ্যে আর বৃদ্ধির এই যে সূত্রের মধ্যে পড়ছে। একই রকম ভাবে হস্ত ইকার বা দীর্ঘিকারের পর যদি হস্ত বা দীর্ঘিকার ভিন্ন সরল জপদা আসে, যদি যুক্ত অপি যদ্যপি। এখানে দয়ের সঙ্গে হস্ত যোগ আছে, তারপর অ আছে, তার জপদ আছে, যদ্যপি হয়েছে, যদি যুক্ত হস্ত যদ্রত হয়েছে। একই রকম ভাবে হস্ত উকার বা দীর্ঘকারের পর যদি হস্ত উকার বা দীর্ঘকার ভিন্ন স্বরবর্ণ থাকে তখন বয়ের আগমন। অনুযুক্ত অয় সমান কি হচ্ছে? অন্যয়। অন্যায়। হস্ত উকারটা কি হচ্ছে? বয় কনভার্ট হচ্ছে, অন্যয় হচ্ছে। রিকারের পর রি ভিন্ন স্বরস্থানে রি স্থানে কি র হয়। পিতৃযুক্ত অনুমতি পিতৃ অনুমতি, পিতৃযুক্ত আদেশ পিতৃ আদেশ, মাতৃযুক্ত আদেশ মাত্রাদেশ। দেখো এই যে রিকারের পর অ আছে, তাই রিকারটা কিনা রয়ে কনভার্ট হয়ে গেছে, দিয়ে এখানে পিতৃ অনুমতি হয়ে গেছে। ইজি জিনিস। কোন সূত্রের মধ্যে পড়েছে? তিনটা ইকো জনচি। এইখান থেকে এসে এবার ক্লাস শুরু হবে। স্বরবর্ণ পরে থাকলে একারের স্থানে অয়, ঐকারের স্থানে আই, ওকারের স্থানে অব এবং ওকারের স্থানে আব হয়। অয় আয় অব আব। এর মধ্যে অকার এবং আকার পূর্ববর্ণে যুক্ত হয় এবং অন্তস্থ ব পরবর্তী স্বরবর্ণের সাথে মিলিত হয়। নে যুক্ত অনম নয়নম, সে যুক্ত অনম শয়নম, যে যুক্ত অতি জয়তি, সে যুক্ত আতে সয়াতে, অসে যুক্ত আতাম অসয়াতাম, সে যুক্ত ইতম সহিতম, সে যুক্ত ইত সহিত, সে যুক্ত এ সয়ে, সে যুক্ত ওই সই, বিনয় যুক্ত অক বিনায়ক। তাহলে এখানে কি পাচ্ছি? নে দন্ত নয় একার, তারপরে অ আছে। একারের পর যদি অ থাকে তখন কি হবে? এ ওই ও অবস্থা যথাক্রমে অয় হয়। তাহলে কি হচ্ছে? নে যুক্ত অনম সমান কি হচ্ছে? নয়নম। আমি এক্ষুনি আরেকটা নোট দেখা যাচ্ছে, বুঝতে পারবে। এটা ইজি জিনিস, একটু ঠান্ডা মাথায় পড়বে ভালোভাবে। এবার দেখো, পদের অন্তঃস্থিত একার কিংবা ওকারের পরে অকার থাকলে তার লোভ হয়, লোভ হলেও অকারের একটি চিহ্ন থাকে, তাকে লুপ্ত অ বলে। লভতে যুক্ত অর্থম লভতে অর্থম, তে যুক্ত অত্র তে হত্র, সখে যুক্ত অর্পয় সখে অর্পয়, সেতে যুক্ত অয়ম সেতে অয়ম, যাচতে যুক্ত অর্থম যাচতে অর্থম, বিষ্ণু যুক্ত অব বিষ্ণু অব, প্রভ যুক্ত অনুগৃহাত প্রভনুগৃহাত, গুরু যুক্ত অনুমন্যস্ব গুরু হনুমন্যস্ব। এখানে লক্ষ্য করো, লভতে যুক্ত অর্থম লভতে অর্থম, এই তের পর এখানে কি এলো? যেহেতু অ আছে, এই অটা কি হয়ে গেল? লুপ্ত হওয়া হয়ে গেল। তে যুক্ত অর্থ হলো কিনা? তে লুপ্ত অ হয়ে গেল। সখে যুক্ত অল্প এখানে কি হয়ে গেল? লুপ্ত অ ওকে। হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল? এই যে সূত্রটা, এই সূত্রটার নাম হলো এচ অবয় আব। ঠিক আছে? আর এটা হলো লোপসাকল্যস্য। অকার ভিন্ন স্বরবর্ণ পরে থাকলে পদের অন্তঃস্থিত একার এটা স্থানে লোপসাকলস্য না 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 তো, এং মনে পদার্থ হয় এগ পদান্তাদুতি। পদার্থ দতি, এটা এং পদার্থ হ্যাঁ এটা। হ্যাঁ, এগ পদান্তাদুতি। এবার দেখো, লোপসাকলস্য বলেছে অন্তস্থ বা অকার ব ভিন্ন লোপকার। স্বরবর্ণ পরে থাকলে পদের অন্তঃস্থিত একার স্থানে অ বা অয় এবং ওকার স্থানে অ বা অব হয়। অয় অব এর অ পূর্ববর্ণে যুক্ত হয়, পরের স্থানে অন্তস্থ অকার বা বকার যুক্ত হয়। অ হলে আর সন্ধি হয় না। সখে যুক্ত আগচ্ছ, সখ আগচ্ছ বা সখয় আগচ্ছ, সখে যুক্ত উচ্চতাম সখ উচ্চতাম বা সখে উচ্চতাম, সখে যুক্ত উহনম সখ উহনম বা সখে উহনম, সখে যুক্ত ঋচ্ছ সখ ঋচ্ছ বা সখে ঋচ্ছ, তে যুক্ত এব ত এব বা ত এব। দেখো এখানে দুটো রূপ পাচ্ছি, মানে এখান থেকে আমরা বিকল্প রূপ পেতে পারি। এইগুলো কি সূত্রের মধ্যে পড়ছে? এগুলো পড়ছে সবটাই লোপসাকল্যস্য। লোপহ সাকলস্য। সূত্রের মধ্যে পড়ছে। লোপসাকলস্য আর এচয় বায়াবু। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস পাচ্ছি, স্বরবর্ণ পরে থাকলে প্রধানত ঐকার স্থানে আ বা আই, ঔকার স্থানে আ বা আব হয়। এটা দেখো ঐকার আছে, শ্রিয়যুক্ত অর্থ শ্রিয়া
অর্থ বা শ্রিয়ার্থ, শ্রিয়যুক্ত আগ্রহ, শ্রিয়া আগ্রহ বা শ্রিয়া আগ্রহ, তস্মযুক্ত ইদম, তস্মা ইদম বা তস্মা ইদম, শ্রিয়যুক্ত ইহ, শ্রিয়া ইহ বা শ্রিয়া ইহ, শ্রিয়যুক্ত উৎসুক, শ্রিয়া উৎসুক বা শ্রিয়া উৎসুক। এইটুকু বুঝতে পারছি। এখানে দেখো, ওখানে যেমন অকারটা আসছিল, সখ আগচ্ছ, সখ উচ্চতাম, সখ উহনম পাচ্ছিলাম, এখানে কিন্তু কি পাচ্ছি একই রকম ভাবে আকার। এই নিয়মটা কার মতে লোকটা পেয়ে যাচ্ছে, এই নিয়ম সাকল্য বলে একজন ঋষি ছিল, তার মতে এই নিয়মগুলো হচ্ছে, তাই সূত্রের নাম হলো লোপ সাকল্য সাকল্য একজন ঋষির নাম ছিল, সেখান থেকে সূত্রটা হচ্ছে। আমরা পরের দিন স্বরসন্ধির এই এতটা অংশ করবো শুধুমাত্র, পরের দিন ক্রিটিক্যাল অংশগুলো করবো, তারপরে মানে নেক্সট ডে ক্রিটিক্যাল অংশগুলো করবো। এবার চলো আমি এখানে চলে যাচ্ছি একদম, আমার একটা নোট আমি দিয়েছি, লক্ষ্য করে দেখো এবার। হ্যাঁ, দেখো এই যে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে আকার হয়, অকস বর্ণের দীর্ঘ সূত্রের মধ্যে এটা পড়ছে। হর্ষইকার বা দীর্ঘকার বলছি, হর্ষইকার দীর্ঘইকার হয়। গিরিযুক্ত ইন্দ্র গিরীন্দ্র, অতিযুক্ত ইব অতীব, প্রতিযুক্ত ইতি প্রতীতি, কবিযুক্ত ঈশ্বর কবিশ্বর। ঠিক আছে, এই যে সূত্র দীর্ঘইকার যুক্ত হচ্ছে, এগুলো সবই কার মধ্যে পড়ছে না, অকস বর্ণের দীর্ঘের মধ্যে পড়ছে। হর্ষকার দীর্ঘকার, আমি ব্যাপারটা বলতে চাইছি যে অকার কিংবা আকারের পর অকার বা আকার থাকলে আকার হচ্ছে, বা হস্যইকার বা দীর্ঘকার বা দীর্ঘইকার হচ্ছে, আর হস্যকার বা দীর্ঘকার বা দীর্ঘকার হচ্ছে, এই সবগুলো কিন্তু অকস বর্ণ দীর্ঘ সূত্রের মধ্যে পড়ছে। কেন মনে রাখবো সূত্রের মধ্যে? ধরো বিধুদয়, এই পদটি কোন সূত্র বলে সিদ্ধ, এরকমও কোশ্চেন হতে পারে। যেমন সন্ধি জয়েন্ট ডিসজয়েন্ট হতে পারে, তেমনই হতে পারে একটা খুব সাধারণ কোশ্চেন দিয়ে বলে দিতে পারে এটা কোন সূত্রের মধ্যে পড়ছে। কি ব্যাপারটা বলছি বুঝতে পারছো? তো লাইনে আছে না নেই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি। মানে দু তিন জায়গায় করতে হবে। রিকারের পর রিকার দীর্ঘ রিকার হচ্ছে, অকস বর্ণের দীর্ঘ। মাতৃযুক্ত ঋণাম মাতৃনাম, এটা কোন সূত্রের মধ্যে পড়ছে না, অকস বর্ণের দীর্ঘের মধ্যে পড়ছে। পিতৃযুক্ত ঋণাম পিতৃনাম, এটা কোয়ার মধ্যে পড়ছে না, অকস বর্ণের দীর্ঘের মধ্যে পড়ছে। অকার কিংবা আকারের পর যদি হস্য বা দীর্ঘ হলে একার হয়। আট গুণ, দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র, পূর্ণযুক্ত ইন্দু পূর্ণেন্দু, গণযুক্ত ঈশ গণেশ, রামযুক্ত ঈশ রামেশ, এগুলো সব কার মধ্যে পড়ছে? আদ গুণের মধ্যে পড়ছে। কার মধ্যে পড়ছে? 8 গুণ। আদ গুণের মধ্যে পড়ছে। অকার কিংবা করে ওকার হয়, এটা কার মধ্যে পড়ছে না, আদ গুণের মধ্যে পড়ছে। এটাও অকার কিংবা আকারের পর যে রিকার থাকে তখন অর হয়, এগুলো আদ গুণের পড়ছে। দেবযুক্ত ঋষি দেবর্ষি, মহাযুক্ত ঋষি মহর্ষি, হিমযুক্ত ঋতু হিমর্তু, দেবতাযুক্ত ঋষভ দেবতর সভ, এসব কিছু পড়ছে, আদ গুণের মধ্যে পড়ছে। অকার কিংবা আকারের পর যদি একার কিংবা ঐকার থাকে, ওই ঐকার হয়। বৃদ্ধিযুক্ত একযুক্ত একম একৈকম, সদাযুক্ত এব সদৈব, তথাযুক্ত এত তথৈতৎ, মতযুক্ত ঐক্যম মতৈক্যম, এইগুলো সব আমাদের বৃদ্ধি রেচির মধ্যে পড়ছে। এই যে ধরো একৈকম ইদম পদম কেন সূত্রেণ সিদ্ধম, তাহলে কোন সূত্রে সিদ্ধ হচ্ছে এটা? বৃদ্ধি রয়েছে। বৃদ্ধিরেজ। মানে একযুক্ত একম একৈকম এরকম কোশ্চেন তো পড়ার চান্স খুবই কম। কিন্তু একৈকম ইদম পদম কেন সূত্রেণ সিদ্ধম, বা একটা বললাম, একটা বাক্য দিয়ে দিল, বাক্যের মধ্যে তিনটে শব্দ আছে, দিয়ে বললো যে উক্ত বাক্যে কোন কোন সন্ধি সূত্র প্রযুক্ত হয়েছে। মানে তোমাকে সন্ধিটা করে দেখে নিতে হচ্ছে কোন সূত্র বলে হচ্ছে, দেখে কোন কোন সূত্র ইমপ্লিমেন্ট হচ্ছে। আমি এরকম কোশ্চেন অলরেডি করে ফেলেছি তোমাদেরকে পরের দিন দেওয়ার জন্য। অকার কিংবা আকারের পর যদি ওকার বা ওকার হয়, ঔকার হয়। জলযুক্ত ঔঘ জলৌঘ, গতযুক্ত উৎসুক্কম গত উৎসুক্কম, সদাযুক্ত উদনম সদৌদনম, মহাযুক্ত ঔষধি মহৌষধ। হস্যইকার বা দীর্ঘইকারের পর যদি হস্যইকার দীর্ঘইকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকে, তখন জ হয়। ইকো জনসের মধ্যে বলি, দেখো একদম এঁকে দেখিয়ে দিয়েছি। হস্যইকার বা দীর্ঘইকারের পর যদি হস্যইকার দীর্ঘ ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে পূর্ববর্তী হস্যইকার বা দীর্ঘইকার কি হচ্ছে না, জ হয়ে যাচ্ছে। দেখো এঁকে দেখিয়ে দিয়েছি, জ ইকো দেখো, যদিযুক্ত অপি যদ্যপি, সরস্বতী যুক্ত সরস্বত্য ঘো, দ্বিযুক্ত উতম দ্যুতম, বিযুক্ত ঋদ্ধি বৃদ্ধি। হস্যকার বা দীর্ঘকারের পর যদি হস্যকার দীর্ঘকার বিভিন্ন স্বরবর্ণ ব হয়। অনুযুক্ত অয় অন্যয়, ঠিক আছে, স্বরযুক্ত এবং কির মধ্যে ইক্য জনসির মধ্যে পড়ছে। রি এর পর রি ভিন্ন স্বরবর্ণ র হচ্ছে। পিতৃযুক্ত পিতৃনুমতি,
কিসের মধ্যে বলছে ইকো জনচি। দেখো যদি কারো বেসিক অংশটা কোথায় কি জ আসছে বুঝতে না পারে, দেখো এখানে পিকচারটার মধ্যে পুরো ক্লিয়ার করা আছে, দেখতে পাচ্ছ পিকচারের মধ্যে পুরো ক্লিয়ার করা আছে, একদম ক্লিয়ার করা আছে। এটা একটু চোখ বোঝালে বুঝতে পারবে, এত সোজা ভাবে কোথাও বোঝানো নেই আর। এবং এই ধরো পিত্রৌদার্যম ইদম পদম কেন সূত্রেণ সিদ্ধম ইকো জনচি ইতি সূত্রেণ সিদ্ধম। একার কিংবা ঐকার বা ওকার বা উকারের পর সর্বনাম কি হচ্ছে না, এ স্থানে অয়, ওই স্থানে কি হচ্ছে আয়, ও স্থানে অব, ও স্থানে আব হচ্ছে। নিযুক্ত অনম নয়নম, দেখতে পাচ্ছ এর চেয়ে সূত্র দ্বারা হচ্ছে। বই থেকে প্রত্যেকটা উদাহরণ ভালো করে পড়বে। একারের পর ওকারের পর যদি অ থাকে তো পরবর্তী অটা কি হয়ে যাচ্ছে না, লুপ্ত হচ্ছে। কি সূত্র, এং পদান্তা দতি লভতে অর্থম লভতে অর্থম। এখানে অনেকগুলো ক্রিটিক্যাল কোশ্চেন হয়, আমি দেখাবো পরের দিন দেখাবো, কোশ্চেন আকারে দেবো, ওটা বুঝতে পারবে। একার কিংবা ওকারের পর স্যার অভিন্ন, হ্যাঁ বলো বলো বলো। একটা প্রশ্ন আছে যে এগো পদান্তাদতি, হ্যাঁ এসে ধরুন নে যুক্ত অনম হলো, হ্যাঁ, সেখানেও কি অকার লুপ্ত হয়ে যাবে? না হয় না, আমি তো এক্ষুনি একটা কথা বললাম না, এখানে অনেক ক্রিটিক্যাল জায়গা আছে, পরের দিন কোশ্চেন দেবো, তারপর বুঝাবো আচ্ছা কোথায় হয় কোথায় হয় না। এটা বহুত ঝামেলার জায়গা আছে, এই অংশগুলো আচ্ছা। দ্বিতীয়ান্ত হতে হবে। স্যার এই পদান্ত দুটিতে একটু ভালো করে বুঝিয়ে দিন না, আমি বুঝতে পারছি না, না। মাথার মধ্যে কোশ্চেন এসছে, কোশ্চেনটা ঘুরো, তোমরা খুঁজো যার দিক, আমি কোশ্চেন গুলো দিই, তারপর যেটা যখন যখন গেঁথে দেবো না, সেটা একদম মাথার মধ্যে ডিপে ঢুকে যাবে। আমি তোমাকে বলে দিলাম এখানে সাপ আছে, তুমি সাপটা খুঁজে বের কোথায় আছে, তারপরে দিন সাপ ধরা টেনে রেখে। এ এবং ওকারের পর অভিন্ন সর্বদা অ বা অয় হয়, অ বা অভ হয়, একে লোপ সাকল সূত্র বলছে, তুমি বলে গেলাম। মানে এই অংশ পর্যন্ত, এই অংশ পর্যন্ত ইজি জায়গা, এই অংশ তোমরা ক্লিয়ার করো কাল আগের দিন পড়ে ওই ব্যাকরণ কৌমুদি থেকে। তারপর এখান থেকে কোশ্চেন দিই, অশ্রুতি সংশোধন দিই, বিকল্প রূপ দিই, এই একটা ক্লিয়ার করি। তারপর এখানে কিছু জায়গাতে বুঝতে পারবে না, ভুল হবে কিছু জায়গা আছে, সেখান থেকে কিছু কোশ্চেন থ্রো করুন, তোমার কনসেপ্টটা ক্লিয়ার করবো, তারপর আমি পরবর্তী অংশে আগাবো। পরবর্তী অংশটা মানে এই সরসন্ধির যে লাস্ট অংশটা, এটা প্রথমে পড়াবো তোমার এ থেকে, ব্যাকরণ কৌমুদি থেকে, তারপর অংশটা পড়াবো আবার ওই একই ক্রিটিক্যাল অংশটা পড়াবো পানি নিয়ম থেকে। কারণ এখানে শুধু ব্যাকরণ কৌমুদি থেকে করলে হবে না, পানি নিয়মটা দেখতে হবে আমাকে তার সঙ্গে, ঠিক আছে? কারণ স্যার একটা প্রশ্ন আছে। সরসন্ধির পরবর্তী অংশতে যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলো মানে সোজা কথা বলতে গেলে, এই যে দেখাচ্ছিলাম কোনটা পড়াচ্ছিলাম এইটা, না ওটা নয় তো, এটা পড়াচ্ছি আর এটা তো একই সন্ধির বইয়ের অংশ কোথায় গেল? স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো বলো বলো। বলছি এই এখানে শীতার্থ যেটা, হ্যাঁ শীতযুক্ত ঋত, হ্যাঁ, এইটা বলো তো না, তো আপনার সন্ধি সন্ধি করে তো এটা হচ্ছে না, মানে সন্ধি সূত্র অনুযায়ী তো এটা হচ্ছে না। সব হচ্ছে দেখাচ্ছি, আমি যে খুলতেছি দাঁড়া, খুলছে না কেন, কি সমস্যা হচ্ছে? ওটা তৃতীয় তৎপুরুষ সময়ের জন্য হচ্ছে। ফাইল না খুলে তো মহা সমস্যা হয়ে গেছে। তুমি এটা বলছো তো? ওই ঋতেত্র তৃতীয়া সমাস, এই সূত্র অনুযায়ী হচ্ছে। এই যে দেখছো না, এই পর্যন্ত সমভূমি, সমভূমি কি বললাম, ভূগোলের সমভূমি বললাম। এই 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 এবং তারপরে সন্ধি নিষেধ, এখানে পরের পর ক্রিটিক্যাল অংশ আছে। এবং এইটা যখন পানি নিয়মে যাবো এরপরে আবার এইটা অংশটা ক্লিয়ার করার পর তুমি দেখবে কত রকমের জিনিস আছে। তুমি যখন শীতযুক্ত ঋতু শীতার্থ বলছো না, এই যে দেখো হুম। কোথায় গেল, এই শীতযুক্ত ঋতু শীতার্থ,
হিমযুক্ত ঋতে হিমার্ত, কিন্তু তৃতীয় তৎপুরুষ সমাস না হলে হবে না, পরমযুক্ত পরমর্থ হবে। এই যে দেখতে পাচ্ছ, অকাল কিংবা আকারের পর ঋতু শব্দ থাকলে এবং তৃতীয় তৎপুরুষ সমাস হলে অবর্ণের সাথে রিকারের বৃদ্ধি হয়ে আর হয়, আকারের পূর্ববর্ণে যুক্ত র রেব হয়ে পরবর্ণের মস্তকে বসে। শীতযুক্ত ঋত শীতার্ত, এটা হিমযুক্ত ঠিক ঋতে আছে, হিমার্ত। আমি অন্য একটা প্রশ্ন করছি। এইটা তো এই সূত্র অনুযায়ী হচ্ছে না, ওই আপনার সমাসের সূত্র অনুযায়ী হচ্ছে, এই না পর্যন্ত না 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 জানি, না 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 কিন্তু না, সমাস এখানে সমাস নয়, আমার একটা সমাস নয়, সূত্র আছে। ঋতে চ তৃতীয়া সমাসে এই সূত্র অনুযায়ী তো একটা পরিবর্তন হচ্ছে স্যার তৃতীয় বার্ষিক সূত্র। তৎপুরুষের ক্ষেত্রে। এই যে দেখছো না, এইটা সমাসের পদান্ত বিধান যেখানে আছে না, সমাসান্ত বিধান, সেখান থেকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি। হুম, হ্যাঁ, তুমি কোশ্চেনে কি হচ্ছে আমাকে বলো একবার। আমি বলতে চাইছি যেটা, আমি এখানে দুই জায়গায় দু রকম বানান পেয়েছি। হুম। এবার এইটা কোনটা ঠিক, এইখানেই আমার সংশয় হচ্ছে। এটা তো শীতযুক্ত ঋতু শীতার্থ, ঠিক আছে, এখানে তো তয়ের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, আরেক জায়গায় পেয়েছি তয় 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 পেয়েছি, ওটা কি হবে বুঝলাম না ঠিক। আচ্ছা, তয় তয় রেপ। হ্যাঁ, তয় তয় রে। না, ওটা হবে না গো ভাই, আমার যা মনে হচ্ছে ওটা হবে না। আর তোমার যেখানে পেয়েছো, তুমি পারলে একটা কাজ করে পিকচার করে আমাকে পাঠাবে তো একবার হোয়াটসঅ্যাপ, আমি দেখবো একবার। ঠিক আচ্ছা আছে। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। মানে এটা আমি প্রত্যেকটা, এটা নয় যে স্পেলিং মিস্টেক, এর তুমি এই একটা সূত্রের আন্ডারে যে কটা উদাহরণ আছে প্রত্যেকটাই একই পরিবর্তন, হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রত্যেক একই রকম, কিন্তু এই যে স্পেলিং মিস্টেকটা, প্রত্যেকটাতেই তয় তয় হয়েছে। তুমি একবার আমাকে ওই জায়গাটা পিকচার তুলে পাঠাবে। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলে দিই তাহলে পরের দিন কি কি থাকছে। ব্যঞ্জনান্ত, সরি, স্বরান্ত ক্লিবলিঙ্গ শব্দ সহ গোটা স্বরান্ত শব্দ, মেনলি স্বরান্ত ক্লিবলিঙ্গ হুম শব্দ, এছাড়া স্বরান্ত পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দ, এই তিনটে মানে গোটা স্বরান্ত শব্দটা ক্লিয়ার করবে পুরোটা। আচ্ছা, তার সঙ্গে কি করবে, হুম স্বরসন্ধি যেটুকু অংশ বললাম, মানে এই এতটা অংশ, ঠিক আছে, হুম হুম এই অংশটা মানে সিম্পল অংশটা সূত্র সহ বারে বারে বলছি। আর তার সঙ্গে কি করবে, অনুবাদের নিয়মটা দেখবে। আর এই দুটো অংশই দেখো আপাতত। আর অনুবাদের নিয়মটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, যাতে তোমার মাথায় ঢুকে ব্যাপারটা, পড়ার মতো পড়ে যাবে না, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আহ, আর যেটা বলছিল, হ্যাঁ, ওই ওই অংশটা পড়ো, তারপরে বাকি অংশটা আমি এখান থেকে কোশ্চেন দিই, এটা ক্লিয়ার করি। পুল শব্দটা স্বরান্ত পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্রিয়ালিঙ্গ শব্দটা পুরো একদম ঝাঁটিয়ে পড়বে, মুখস্থ করে লিখে দিবে। স্যার অনুবাদের নিয়ম যেটা পাঠিয়েছেন ওটা আমার কাছে নেই। আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। আর স্যার আপনি, আচ্ছা, মিনা আমি মুর্মু, যবে থেকে ক্লাস করছি আমি। মিনা মুর্মু আছো লাইনে? হ্যাঁ স্যার আছি। তুমি কোথা থেকে ক্লাস করছো গো? স্যার আমি বালেশ্বর থেকে, উড়িষ্যা। বালেশ্বর, উড়িষ্যা, আচ্ছা আচ্ছা। তো ওখানে বাড়ি কোথায়, ওখানে কি করো, ওখানে কি করো ওখানে? এখানে আমার শ্বশুর বাড়ি, আমার মানে বাপের বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরে। আচ্ছা আচ্ছা, বালেশ্বর মানে বালাসোর, কোথা হচ্ছে বালাসোর, আচ্ছা, হ্যাঁ মানে বালাসোর। একদম সেই একদম অন্ধ্র বর্ডার, বালাসোর মানে হ্যাঁ একদম সেই স্যার, যে, মানে যেখানে আমরা ঘুরতে হবে গোপালপুর যেদিকে বাক্সা দিকে জংশনটা দিকে তো। খড়গপুরের পরে, খড়গপুর থেকে আরো ১ ঘন্টা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ওই ১-১.৫ বালেশ্বর, ঘন্টা, তারপরে আচ্ছা আচ্ছা, বালেশ্বর। বালেশ্বর, আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি ভুল করছি, বালেশ্বর, আমি বালেশ্বর। বেরামপুর করে দিয়েছিলাম, সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আরে বালেশ্বর মানে আমাদের সামনে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হুম। তাহলে আমি এরপরে কোশ্চেন সেট দিয়ে দেবো, তোমরা একটু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে মুখস্থ করবে যে সব অংশগুলো আছে তোমাদের। আচ্ছা, সেই এ আছো না নেই গো, দেখি। আচ্ছা, সেই এর নামটা মনে নেই আমার, সুদীপের যে বান্ধবী আছো, হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা গেল পড়া। হ্যাঁ পড়া বুঝতে পেরেছি। অর্পিতা গাঙ্গুলি কৃষ্ণনগর বাড়ি বলে না? না না স্যার, চাকদা, চাকদা, ঠিক। নদিয়া ঠিক চাকদা, কৃষ্ণনগরের আগে। চাকদা, তুমি চাকদা কলেজে পড়তে? না স্যার, আমি রানাঘাট কলেজে পড়তাম। আচ্ছা আচ্ছা,
ডালিয়া মান্না, ডালিয়া মান্না উলুবেড়িয়া না? হ্যাঁ স্যার। ঝুমা মন্ডল কোথায় বলতো বাড়ি? স্যার মুর্শিদাবাদ। জয়দেব হেমন্ত হচ্ছে, কিয়া বিশ্বাস পুরানো লোক, লক্ষ্মী দেবী, মধুমিতা হলো ঝাড়গ্রাম, মিনু মুর্মু হলো মৌসুমী। মৌসুমী বিষয় কোথায় বাড়ি গো, আছো লাইনে? হ্যাঁ স্যার, শালবনি। ও আচ্ছা, শালবনী। আচ্ছা, পবিত্র রানা, ওটা তো এ হলো পুষ্পানন্দু, রিম্পা মান্না। রিম্পা মান্নাটা তো বাংলার না? হ্যাঁ স্যার। সঙ্গীতা পুরানো, তনয়। টুম্পা রয় তো অশোকনগর। হ্যাঁ স্যার। তোমার কোন ইয়ারে পাস আউট গো? টুম্পা রয়। 13-14 স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের কাল কি নোট একটু আমাকে পার্সোনালি পাঠিয়ে দেবে তো, আমি হোয়াটসঅ্যাপ করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে পরের দিন পুরো শব্দরূপটাকে ভালো করে ঘেঁটে মুখস্থ করবে একদম, খুঁটিয়ে খুঁটিয়ে মুখস্থ করে। 7 দিন সময় আছে। তার সঙ্গে সন্ধি যতটুকু অংশ পড়াতাম ততটুকু অংশ সূত্র সহ খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কোথায় বিকল্প হচ্ছে না হচ্ছে। পরের দিন পুরো শব্দরূপ, অনুবাদের নিয়ম এবং সন্ধি থেকে প্রায় 40টা কোশ্চেন দেবো পরের দিন। ওকে? স্যার একটা কথা ছিল, হ্যাঁ বলো। বলছি স্যার যে কি বই কিনতে হবে একটু যদি আপনি বলে দেন সুবিধা হয়। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। ওইটাও আচ্ছা তুমি ঠিক লিখে পাঠাবে কি বই লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার আর তাহলে। একটু, হ্যাঁ স্যার বলো বলো। একবার 1 নম্বর সেটটা আরেকবার পাঠিয়ে দেবেন না? প্রথম দিকটা তো ক্লাস মানে দরকার চালু নেই, করেছি কিন্তু তোমার করতে পারিনি, তোমার প্রচুর দরকার ব্যস্ত। নেই, তোমার দরকার নেই ওটা, পুরানো লোক, তোমার দরকার নেই ওটা, আমি জানি। ঠিক আছে। স্যার সিলেবাসটা একটু পাঠিয়ে দেবেন তো। সিলেবাসটা আচ্ছা পাঠিয়ে দিব, মানে সিটেটের আর ওটা দুটো। পাঠিয়ে দেবো তোমাকে। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবে, আমাকে পাঠিয়ে দেবো ঠিক মনে করে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে বেরিয়ে যাচ্ছি। আর কারো কিছু হ্যাঁ জিজ্ঞাসা স্যার। আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি ঝাড়খণ্ডের এই যে সংস্কৃতের সিলেবাসটা আছে না, আমাকে দেখাতে হবে, তাহলে বলতে পারবো, বলো। বলছিলাম যে স্যার ওইটা তো মানে শব্দরূপ ধাতুরূপ আর ওই সাহিত্যের ইতিহাস ওগুলো কিছুটা একই রকম আছে আর কি। আমাকে সিলেবাসটা পার্সোনালি পাঠাবে হোয়াটসঅ্যাপ করে, আমি তারপরে দেখছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। তোমার কি লাগবে তুমি তার মধ্যে আমাকে মেনশন করে দেবে, বা ভয়েস মেসেজ করে পাঠাবে কি হ্যাঁ কি লাগবে তোমার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে বেরিয়ে যাচ্ছি।